পেশা ছিল।
ক্যামেরা করবো কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, যেহেতু রোজার সময় কম, আমরা শুরু করে দিই। সবাই কি পৌঁছাতে পারছেন বাসায় বা নাকি রাস্তায়? ম্যাক্সিমাম রাস্তায় বোধহয়। ম্যাম আমরা আমি অন দা ওয়ে। অন দা ওয়ে। ওকে, তাহলে আমরা
যেহেতু রোজার টাইম আমরা থিওরিটিক্যাল কিছু পড়ি, কেমন? অঙ্কর গুলো, ম্যাথের ক্লাসগুলো তাহলে আমরা আফটার রোজা করব ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ যারা আপনারা বাইরে ওকে তাদের ম্যাম। জন্য ফলো করতে সমস্যা হবে ম্যাথ করালে। কি বলেন আপনারা? ওকে ম্যাম। ইয়েস ম্যাম। ঠিক আছে। গরু মাংস মানে কষিয়ে সেটা আবার পিঠের পিঠে ভাজি করে। ওটাই তো আমি তো না ওই ভোজ দিবসে যেতাম না তো ইয়াতে যে কাটাইলে সরি কাটাইলে পাকুল্লার পরে আচ্ছা, সবাই একটু কি মিউট করবেন যার যার মতো? আপনারা তো বলছেন কাউকে আমাদের হোস্ট বানায় নাই। একটু মজার কথা সেদিন না না ম্যাম, এখনো তো কাউকে বানানো হয় নাই। আচ্ছা, আমি বলছি। আসার পথে জিএম স্যারের বাসার এলাকা দিয়ে আসছি ওই এগুলো আইসা না আমি কইছি নটিয়া পাড়ায় গেছি মাহমুদুল হারান, আপনি একটু মিউট করেন। পারভেজ ভাই এই কি গো এটা হ্যাঁ জিএম স্যারের বাসায় নটিয়া পাড়ায় গেছিলাম কইছি জিএম স্যার শুনলে কিন্তু মারবে আনসার আমন একটু হোস্ট বানায় দেন, এখানে তো সবাই সবার মতো কথা বলতেছে। ঢুকেন। হ্যালো, ওবায়দুল্লাহ সাদ, মাহমুদুল হারান, আপনাদের এখান থেকে সাউন্ড আসতেছে। ম্যাম আপনি ওনাকে বের করে দেন। এই জন্য আমি হোস্ট বানাতে বলছি আমাকে, তারপরে আমি মিউট করতে পারবো। আচ্ছা, আজকে তো আপনাদের প্রথম ক্লাস, রাইট? জি ম্যাম, প্রথম ক্লাস। হুম। সো প্রথম ক্লাসে খুব উৎসাহ উদ্দীপনার সাথে আপনারা শুরু করবেন, তারপরে আস্তে আস্তে আপনারা হাওয়া হয়ে যেতে থাকবেন। Yes. তো আমরা আমি বিজনেস ফিনান্সই পড়াচ্ছি লাস্ট 11 ইয়ার্স ধরে। আচ্ছা, সবাই যদি স্ক্রিন দেখতে পারেন। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আপনারা কেউ নিজে নিজে কোশ্চেন না থাকলে আনমিউট করেন না। কারো কোনো কোশ্চেন থাকলে আনমিউট হয়ে কোশ্চেন করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, হোপ সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। কারো হচ্ছে রোল বলার দরকার নাই, এসএমএস করে টেক্সট করে কোনো ক্লাসেই রোল বলার দরকার নাই। আপনি লগ ইন করছেন, আপনি পুরো ক্লাসে থাকবেন লগ ইন অবস্থায়, সেটাই আপনার অ্যাটেন্ডেন্স। ইজ ইট ক্লিয়ার? ওকে ম্যাম। প্লিজ কেউ এখানে রোল লিখতে থাকবেন না। জানি না এই 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 বুদ্ধি আপনাদের কে দিছে। আচ্ছা, বিজনেস ফিনান্স, বিজনেস টেকনোলজি অ্যান্ড ফিনান্স, এই কোর্সে চ্যাপ্টার আছে 14টা। আচ্ছা, এটা কে 1 দেখাচ্ছে, খুব হিজিবিজি নাম্বার লেখা? নিজে নিজে আনমিউট হয়ে যাচ্ছে।
ওকে, সো এই 14 চ্যাপ্টার নিয়ে হচ্ছে আপনাদের বিজনেস টেকনোলজি অ্যান্ড ফিনান্স ক্লাস। মোহাম্মদ আলামিন, আপনি কেন মিউট হয়েছেন, আনমিউট হয়েছেন, কিছু বলবেন আপনি? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো এই যে 14টা চ্যাপ্টার, এই 14টা চ্যাপ্টার নিয়েই হচ্ছে আমাদের কোর্স। তো 14 চ্যাপ্টার হওয়ার কারণে বইটাকে মনে হয় যে একটু ভলিউম বেশি, একটু সিলেবাস বেশি, অনেক বোধহয় থিওরি বেশি, কঠিন, এরকম মনে করে অনেকেই বিজনেস ফিনান্স পরীক্ষাটা দেন না অথবা গুরুত্ব সহকারে পড়েন না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা পাস করতে হবে। সো প্রত্যেকটা সাবজেক্টকেই আপনার সমান এফোর্ট দিয়ে পড়তে হবে। তো 14টা চ্যাপ্টার হলেই যে সাবজেক্টটা কঠিন তা কিন্তু না, যেহেতু আপনার চ্যাপ্টার বেশি, কন্টেন্ট বেশি, সো বইটাও বেশি, সাইজে বড়, ভলিউম বেশি, বাট এটার মানে এই না যে এটা কঠিন। বাট কার জন্য কঠিন? যখন আপনি এই 400 আগে মনে করবেন যে 3-4 দিন ছুটি নিব বা 1 সপ্তাহ পরে শেষ করে ফেলবো, সেটা তো খুব আপনার প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা হবে না। সো যারা এরকম ইমপ্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করে, মনে করে যে 2-3 দিনে পড়ে ফেলবো বা 1 সপ্তাহে পড়া শেষ করে এই পরীক্ষা দিতে যাব, তারাই হা হুতাশ করে, তারাই বলে যে এটায় পাশ করায় না, এটা পাশ করা যায় না, এইটা বুঝি না, ওইটা বুঝি না, সেইটা বুঝি না। তা একটা 450 পেজের বই কিন্তু কখনোই এত অল্প সময়ে শেষ হবে না। সো যারা, তারাই সিএ পরীক্ষায় সাকসিড হবে যারা প্রপার প্ল্যান করে অ্যাপ্রোপ্রিয়েট টাইমিং দিয়ে পড়বে, তারাই হচ্ছে সাকসিডেড হবে। দেয়ার ইজ নো শর্টকাট। ম্যাম আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ম্যাম আচ্ছা, ক্লাস কি কখন শুরু হয়েছে? ক্লাস কখন শুরু হয়েছে আপনার ওখানে লেখা নাই? আপনার মেইলে আসে নাই? আপু ম্যাম আমি মাত্র জয়েন হইতে পারছি। এই তো ক্লাস এখনো পড়া শুরু করিনি। এখন শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তো কিভাবে পড়ালেখা করবেন, কিভাবে স্টাডি প্ল্যান করবেন, কিভাবে শেষ করবেন, এগুলো নিয়ে পরে পরে কথা বলা যাবে। কারণ আমরা সবাই পড়াশোনা করেই আই হোপ যে এই জায়গা পর্যন্ত আসছি। সবাই অ্যাটলিস্ট অনার্স শেষ করছেন বা মাস্টার শেষ করছেন বা বিবিএ এমবিএ শেষ করছেন, বা যারা এইচএসসি করছেন তারাও তো 12 বছর পড়াশোনাই করছেন। সো পড়াশোনা যে করতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে সিলেবাস শেষ করতে হবে, সেটা তো আসলে কারো কাছেই নতুন নতুন হওয়ার কথা না, তাই না? কখনোই তো আমাদের অল্প পড়ে যে খুব ভালো রেজাল্ট হয়েছে সেরকম তো না। তো সিএ পরীক্ষাটা, সিএ যদি পড়তে হয়, সিএ যদি পাশ করার চিন্তা ভাবনা থাকে, সিএ নিয়ে যদি আসলেই আপনারা সিনসিয়ার হন, আসলেই প্যাশন থাকে, তাহলে সেটার জন্য আপনাদেরকে সময় দিতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। আপনি করবেন না তাহলে আপনি কোনো কিছুই গেইন করতে পারবেন না। আচ্ছা, তো এই 14 মানে 14টা চ্যাপ্টারের মধ্যে আমি পড়াবো 7 নাম্বার চ্যাপ্টার থেকে, 7 থেকে 14, ঠিক আছে?
ফার্স্ট ক্লাস আমি বলে দিচ্ছি, আমি 7 থেকে 14 পড়াবো। আপনাদের আরেকজন স্যার থাকবেন, উনি পড়াবেন 1 থেকে 6। ওকে? ওকে ম্যাম। কেউ যাতে ওকে ম্যাম। আবার ওনাকে আবার আমার চ্যাপ্টার গুলো পড়ানোর রিকোয়েস্ট না করে, আমি যাতে এটা পরে না শুনি, কেমন? এরকম যাতে না হয়। ঠিক আছে ম্যাম। ওকে আমাদের ম্যাম। চ্যাপ্টার ভাগ করা আছে। অতি উৎসাহী কেউ আমি ফার্স্ট ক্লাস করি নাই, আমি জানি না, আমি স্যারকে আবদার করছি, উনি এরকম পড়াইছে, এই ধরনের ঘটনা যাতে না ঘটে। আমার 11 ইয়ার্সে এক ব্যাচ, গত লাস্ট ব্যাচে এই ঘটনা ঘটছে, এর আগ পর্যন্ত কখনোই হয় নাই। সো আমি আপনাদেরকে একদম প্রথম দিন ক্লিয়ার করে দিচ্ছি যে আমি ম্যাম একটু 7 থেকে 14 পড়াবো, উনি 1 থেকে 6 পড়াবে, ঠিক আছে? এরপর যদি ওনার কোনো সমস্যা হয় বা আমার কোনো সমস্যা হয়, কারো কোনো কিছু ঠিক নাই, অ্যাক্সিডেন্টাল হতে পারে, যেটা পড়াতে পারছি না বা সময় পাই নাই, তখন একজন একজনেরটা পড়াতে পারি, বাট ওটা আলাদা ইস্যু। কেমন? রেগুলার আমি 7 থেকে 14ই পড়াবো। আচ্ছা, ম্যাম একটু কথা বলতে পারি ম্যাম? হ্যাঁ হ্যাঁ বলেন। আমাদের হচ্ছে যে মানে গ্রুপিংটা করা হয়েছে অর্থাৎ রোল ওয়াইজ। তো হুম। এখন কি আমরা সবাই মানে সবাই কি একই ক্লাসে আছি নাকি হচ্ছে ইন্ডিভিজুয়াল, নাকি ভুল ক্রমে কেউ অন্য কোনো ক্লাসে গেছে কিনা কোনো পসিবিলিটিস আছে? আমার কোনো আইডিয়া নাই, কারণ আপনাদের তো মেইল আসার কথা, তাই না? ম্যাম আমাদের তো জি সেকশন এ আমাদের একটা মেইল মেলে দেওয়া হয়েছে। লিংক দিয়ে দিছে। কোনো মেল আসে নাই। আপনারা এই ক্লাসে ঢুকতে পারছেন কিভাবে? নিশ্চয়ই একটা মেইল পাইছেন আপনারা। জি জি ম্যাম। ম্যাম। জি ম্যাম। তো যারা এই সেকশন বা এটার স্টুডেন্ট, তাদেরই তো হওয়ার কথা, রাইট? মানে জি ম্যাম। তাদেরই তো ম্যাম আইসিবি থেকে মেইল পাওয়ার কথা। জি ম্যাম, ম্যাম যতদূর টোটাল জানি এটা সেকশন এ ম্যাম, একটা এক্সেল হ্যাঁ, শিট দেওয়া হয়েছিল। আমিও জানি, আমি সেকশন এ তে পড়াই। জি ম্যাম তো এটাই। বাইরের কেউ আসতে পারে, কেউ যদি এখন কারোর সাথে মেইল শেয়ার করে, হ্যাঁ, ধরেন আমি মেইলটা কাউকে দিলাম, তাহলে সে ঢুকতে পারে। বাট এখানে যারা সেকশন এ, তাদের এই হচ্ছে কাউন্ট হবে অ্যাটেন্ডেন্স। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম, এখানে একটা কথা ওয়ালাইকুম আছে। সালাম। এখানে তো হুম। আসলে আমাদেরকে কোনো সেকশন উল্লেখ করে দেওয়া নেই। যেমন আমার রুল 210, আমি 210 হিসেবে আমাকে যে ইমেলটা দিচ্ছে, আমি ইমেলের রেফার করে দেখতেছি এই ক্লাস হচ্ছে। এখানে তো কোনো সেকশন উল্লেখ নেই ম্যাম। অবশ্যই আছে এইটা ভাইয়া, তো আমি সেকশন জানি না, এতে এগুলো আপনার আপনারা লিস্ট ওয়াইজ আইসিবি দেখেন সাথে দেয়া আছে। কথা বলে নিয়েন, ঠিক আছে? হ্যাঁ এটা জি উল্লেখ করা আছে, একটা মেইল গেছিল, দেখবেন যে ভাই এক্সেল শিট দেওয়া আছে প্রত্যেকটা একটা। মেইল সুন্দর করে চেক করেন, দেখবেন সবকিছু ডিটেইলে দেয়া আছে। হ্যাঁ, এখানে কোনো মিস্টেক হওয়ার সম্ভাবনা নেই, যতটুকু আমরা চেক করেছি। জি ভাইয়া দেওয়া আছে সবকিছু। আপনাদের থেকে একটা গ্রুপ ক্যাপ্টেন, এক 2-3 জন গ্রুপ ক্যাপ্টেন বানাবেন আপনাদের ক্লাস থেকে। আপনারা ক্যাপ্টেনের মাধ্যমে আপনাদের ইস্যুগুলো সলভ করে নেবেন। ওকে? 15 মিনিট চলে গেছে, জি ম্যাম। আমরা পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, বললাম যে প্রথম দিন যেহেতু, আর যেহেতু রোজার মধ্যে অনেকেই বাইরে আছে, সো আমরা থিওরি দিয়ে পড়বো, থিওরি চ্যাপ্টার পড়বো। আচ্ছা, অনেকেই বলে যে ম্যাম ম্যাথ ম্যাথ কোন চ্যাপ্টারে আছে, ম্যাথ করান, ম্যাথ কতটুকু আসবে বা কতটুকু থিওরি আসবে। আসলে যখন থেকে আপনাদের এই মাল্টিপল কোশ্চেনের সিস্টেম হয়েছে, তখন থেকেই আমাদেরকে, মানে আমরা যারা পড়াই, আমরা কিন্তু জানি না কি কোশ্চেন আসছে। হ্যাঁ, আমাদের সাথে কোনো কোশ্চেন শেয়ার করা হয় না, আমাদের সাথেও না, আপনাদের সাথেও না। সো অঙ্ক আসবে না, থিওরি আসবে বেশি না, এই এই চ্যাপ্টার থেকে আসবে, বা কোনটা বেশি মনোযোগ দিয়ে পড়বো, কোনটা বাদ দিব, এরকম বলে কিন্তু কোনো শর্টকাট ফর্মুলা আমার কাছে নাই। আমার কাছে কি, কারো কাছেই আসলে নাই। আচ্ছা, তো বইয়ে যদি বলেন যে অঙ্ক আসছে নাকি, তাহলে একমাত্র আপনার চ্যাপ্টার 11 যেটা দেখতেছেন, দি ইকোনমিক এনভায়রনমেন্ট অফ বিজনেস অ্যান্ড ফিনান্স, এইখানেই অল্প কয়েকটা অঙ্ক আছে। হুম। বাট এই ম্যানুয়ালে আর কোথাও কোনো অঙ্ক দেয়া নাই। বাট চ্যাপ্টার 7 যেটা বিজনেস ফিনান্স, এখানে আমি ধরে নেই বেশিরভাগই বিবিএ এমবিএ বা অনার্স মাস্টার্স এর স্টুডেন্ট। সো আমরা সবাই ক্যাপিটাল বাজেটিং টার্মটা জানি, পড়ছি, ক্যাপিটাল স্ট্রাকচার, নেট প্রেজেন্ট ভ্যালু, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এগুলোর অঙ্ক নিশ্চয়ই আমরা কখনো না কখনো করছি। টার্মগুলো তো আপনাদের ম্যাম মনে করে মনে কথা আছে বলবো? নাকি? ক্যাপিটাল বাজেটিং, ক্যাপিটাল স্ট্রাকচার, কস্ট অফ ক্যাপিটাল, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এনপিভি মানে নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন,
IRR, হ্যাঁ, এগুলো Yes, কিন্তু সবই আমরা করেছি, ম্যাম তাই তো? ম্যাম হুম তো অ্যাকচুয়ালি হচ্ছে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডেড, হয়তো বা আমি এক্সপেক্ট করি যে আরো অনেক সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, হুম তো তাদের হচ্ছে মানে যদি আমাদের আমাদের অ্যাকচুয়ালি কি এইটা সাবজেক্টটা শুরু করার আগে এর প্রিভিয়াস কোনো স্টাডি করতে হবে কিনা ম্যাম? না, প্রিভিয়াস তেমন কিছু স্টাডি করতে হবে না। ওকে, যারা সায়েন্সের আপনার তাদের কথা মাথায় রেখে আমার যখন যেটা আপনাদের একটু স্টাডি করা লাগবে আমি বলে দিব। জি ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। তো আমি যেটা বলতেছিলাম যে চ্যাপ্টার 7 যেটা হচ্ছে বিজনেস ফিনান্স, মানে ব্যবসাতে টাকা আসবে কোত্থেকে, ফান্ড আসবে কোত্থেকে, কোথা থেকে ফান্ড নিলে লাভ হবে, কোথা থেকে ফান্ড নিলে লস হবে, হুম, কোন ফান্ডটা আমি পাবো, কোন ফান্ডটা আসলে আমি পাবো না। সো এগুলো সব থিওরিটিক্যাল আছে এই চ্যাপ্টারে। বাট এই চ্যাপ্টারের সাথে কিন্তু আসলে অনেক অঙ্ক রিলেটেড। যেমন কোথা থেকে ফান্ড নিব, আমি কি ব্যাংক থেকে লোন নিব, নাকি আমি শেয়ার বাজার থেকে টাকা উঠাবো, নাকি আমি বন্ড ইস্যু করব। সায়েন্সের যারা, তারা যদি একটু বুঝেন যে কোম্পানিতে যখন টাকা লাগে তখন তো সে কি করতে পারে, ব্যাংক থেকে লোন নিতে পারে, অথবা আপনারা তো শেয়ার মার্কেটের নাম শুনছেন, শেয়ার মার্কেট থেকে টাকা কালেক্ট করতে পারে, রাইট? তো জি ম্যাম। এক এক জায়গার ফান্ড নেওয়ার কস্টিং কিন্তু এক এক রকম, তাই না? ব্যাংক থেকে লোন নিলে আমার ব্যাংকে ইন্টারেস্ট দিতে হবে, সো ইন্টারেস্টটাই হচ্ছে কি ব্যাংকের আমার এই ফান্ডের কস্টিং, মানে ফান্ডের জন্য আমার ফান্ডটা নেওয়ার জন্য আমার যেই খরচ। শেয়ার বাজার থেকে যদি আমি টাকা উঠাই তাহলে কস্টিং হবে আরেক রকম। তো এই চ্যাপ্টার 7-এ এই বইতে কোনো অঙ্ক নাই, বাট আমার প্রিভিয়াস বইতে বা এই বিজনেস ফিনান্স আমি পড়াচ্ছি 11 বছর ধরে, 3বার সিলেবাস চেঞ্জ হয়েছে। হুম না, আমি ইন্ডিভিজুয়াল কাউকে রেকর্ড করার দিতে পারি না, সরি। আইসিবি থেকে রেকর্ড হয়, আপনারা পেয়ে যাবেন, এই মেসেজ আমাকে কেউ দিবেন না। আচ্ছা, তো যেহেতু 3বার সিলেবাস চেঞ্জ হয়েছে, দেখা গেছে যে আগের বইয়ের কিছু আছে কিছু নাই, অন্য লেভেল থেকে কিছু নেওয়া হয়েছে, থিওরি নেওয়া হয়েছে, অঙ্ক বাদ দেওয়া হয়েছে, অঙ্ক আনা হয়েছে, থিওরি বাদ দেওয়া হয়েছে, এরকম হয়ে গেছে বইটা। তো আমি কি করছি, আমি যেহেতু পুরো ট্রানজিশনটা জানি, আমি প্রথম থেকেই আসি, আমি একদম এই আইসিডাব্লিউর সিলেবাস যখন শেষ হয় আমি তখন থেকেই পরীক্ষা দিই, ফার্স্ট ব্যাচ আমি। সো আমি জানি কিভাবে ট্রানজিশন হয়েছে, কোন চ্যাপ্টার বাদ পড়ছে, কি হয়েছে না হয়েছে। সো আমি যেখানের যে অঙ্কগুলো দরকার পরীক্ষায় আসুক বা না আসুক আপনাদের সবার শেখার পারপাসে অঙ্কগুলো করাই দিই, যে এই থিওরিটা জানলেন বাট এটার অঙ্কটা জানলেন না। সো আমার মতে যে কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার থাকে না, তো আমি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য পড়াই। আর এই যে যে ম্যাথগুলো আমি করাবো এখন হয়তো বইয়ে নাই, এইবার হয়তো আসলো না, বাট আপনার ফিউচারের যে লেভেলগুলো, যখন আপনারা বিজনেস ফাইন্যান্সের আরো অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আপনার এই অঙ্কগুলো করা লাগবেই। সো এগুলো আমি করাই দিই। আর হচ্ছে বললাম কোনো শর্টকাট নাই। তো থিওরি যেহেতু বলবো, অনেকের হয়তো পড়তে বিরক্ত লাগবে, অনেকে থিওরি পড়তে পছন্দ করে না, বাট এখানে তো কিছু করার নাই, সিএ পড়তে আসছেন যখন, তখন ম্যাম গ্রুপে পড়তে পারেন। গ্রুপে পড়লে হয়তো বোরিংনেসটা কম কাজ করবে। হ্যাঁ ম্যাম অনেকে আমাদের মধ্যে থেকে এখানে রোল নাম্বারটা দিয়ে দিচ্ছেন টেক্সটের মধ্যে, হ্যাঁ, যেখানে হ্যাঁ, আমি তো কতবার মানা করছি। কনসেন্ট্রেশন চলে যাচ্ছেন, ওনাদেরকে স্ট্রিক্টলি একটু বলে দিবেন কাইন্ডলি যেন কেউ টেক্সট না করে। হ্যাঁ, টেক্সট করার নিয়ম নেই, আমি জানি না, লাস্ট 2-3 ব্যাচ ধরে কেন জানি স্টুডেন্টরা টেক্সট করা শুরু করছে, ঢুকে ঢুকে ম্যাম রোল নাম্বার অনেকের দেয়, ধারণা তারপর তারা হচ্ছে চলে যায়। হুম অনেকের ধারণা হচ্ছে যে মেসেজে ওরা ওদের নাম রোলটা দিয়ে দিলে এটা প্রেজেন্ট কাউন্ট হয়ে যাবে, কিন্তু এমনটা তো কখনো হয় না। না, অনেকে আবার এই প্রেজেন্ট দিয়ে চলে যায়, অনেকে মনে করে যে আমি মেসেজে লিখে দিলে বোধহয় আমার 100% কাউন্ট হয়ে গেল, আমি চলে গেলাম, জিনিসটা আসলে না। আইসিবি কিন্তু ট্র্যাক করতে পারে যে আপনি লগ ইন করার পরে কতক্ষণ ছিলেন। তো অনেকে আবার লগ ইন হয়ে ঘুমায়, নাকও ডাকে, তখন পুরো ক্লাস ধরে বলতে থাকি ভাই মিউট করেন মিউট করেন, মানে খুবই খুবই ভাস্ট এক্সপিরিয়েন্স আমার আপনাদের পড়াতে গিয়ে আর কি। তো এরকম হয়, তা আমরা এখানে চেষ্টা করব যে আমরা অন্যদেরকে বিরক্ত না করে, যত সম্ভব কম বিরক্ত করে ক্লাসটা শেষ করতে। অনলাইন ক্লাস মনোযোগ ধরে রাখা কঠিন আমি জানি, বাট যেহেতু আপনারা টাকা দিয়ে পড়তে আসছেন তাই না, এই সময়টায় চাকরি করতে পারতেন, ভালো টাকা কামাইতে পারতেন, সেটা বাদ দিয়ে কি করছেন, উল্টা টাকা দিয়ে পড়াশোনা করতে আসছেন বেটার লাইফের আশায়। সো এই জি কথাটা চিন্তা করে, নিজের টাকা হোক, বাবার টাকা হোক, মার টাকা হোক, এই চিন্তা করে একটু আল্লাহর ওয়াস্তে মনোযোগ দেন, পড়েন।
ইনশাআল্লাহ ম্যাম। না করে। ওকে, আচ্ছা ম্যাম বলেন। এটা এই সেশনের ক্লাস না? জি ভাই, এটা এই সেকশনের ক্লাস। ম্যাম রুটিন দেওয়া আছে যে স্টুডেন্টস কোথায় কি দেওয়া আছে আমি তো জানি না। মানে বি গ্রুপে দেওয়া আছে যে বিজনেস ফাইন্যান্স, এজন্য কনফিউশন হয়ে গেলাম আর কি যে এটা গ্রুপে ক্লাস কি। ভাইয়া আপনার মেলটা একটু চেক করেন ভালো করে, ভাই ঠিক আছে? আপনি একটু যেই ভালো করে মেইল ওটা চেক পাইছেন করেন। আপনি সেইটারই ক্লাসের স্টুডেন্ট, এবার আপনি ক্লাস করেন কেমন? স্টপ আস্কিং ইররিলেভেন্ট কোশ্চেন্স। ওকে, তো কি বললাম, 7 নাম্বার চ্যাপ্টারটায় যেহেতু ম্যাথ আছে, 7 নাম্বার চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুবই মজার চ্যাপ্টার। তো 7 নাম্বার চ্যাপ্টারটা আমরা ইনশাল্লাহ রোজার পরে পড়বো। ওকে ম্যাম। আর বলছি 11 নাম্বার চ্যাপ্টারে ম্যাথ আছে, সেটাও আমরা পরে পড়বো। তা আজকে আমরা একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার দিয়ে শুরু করি, সেটা হচ্ছে চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 এইটা একটা চ্যাপ্টার যেটার জন্য সায়েন্স বলেন, এইচএসসি বলেন, কারোরই কোনো সমস্যা হবে না এটার সাথে তাল মিলাতে। ঠিক আছে? ওকে ম্যাম। রোজা দেখে ওকে আমি ম্যাম, ঠিক আছে। আপনাদেরকে বেশি প্রেসার দিলাম না মাথায়। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আপনার যে স্ক্রিনে যে স্টাডি ম্যানুয়ালের যে বই পেজ নাম্বারটা আছে, হ্যাঁ, তো এটার আমাদের সাথে যে আপনার মিলবে না, আমি বলে দিই, আমার বইটা হচ্ছে আইসিডব্লিউ এর বই, ঠিক আছে? জি আপনাদের কাছে আছে আইসিবির বই, সো পেজ নাম্বার মিলবে না বা টপিক মিলবে। যেখানে মিলবে না আমি আপনাদেরকে বই দেখতে বলবো। আচ্ছা, আর আপনার স্টাডি ম্যানুয়াল এটা কি আপনাকে আমাদের কি শেয়ার করা যাবে ম্যাম? না, আইসিডব্লিউ এর সফট কপি আই এম নট অ্যালাউড টু শেয়ার। ঠিক আছে ম্যাম। বই তো সবার কাছে আছে, আছে না? এটা থাকলে ম্যাম আমাদের ওই বিভিন্ন সময় একটু করে পড়তে সুবিধা হয় আর কি, ট্রান্সলেট করে বা কোনো সমস্যা হলে ওইটা কি আমরা সরাসরি ওখান থেকে নিয়ে পড়তে পারি আর কি, এই জন্য আর কি আচ্ছা, শেয়ার করলে ভালো কেউ হয়। হয়তো স্ক্যান করলে করতে পারে, বাট আমি আমি অফিসিয়ালি দিতে পারি না। হ্যাঁ, জি স্টুডেন্টদের কাছে অ্যাভেলেবেল আছে, কেমন? আপনারা জি একটু সার্চ দিলেই ফার্মের বড় ভাই, ফ্রেন্ডস, এখন তো আপনারা আবার প্রি আর্টিকেলশিপের জন্য সবাই খুবই দোস্তি হয়ে যায় সবার মধ্যে, তাই না? অনেক স্টুডেন্ট পরিচিত হয়ে যায়, অনেক গ্রুপিং আছে আপনাদের, তো একটু সার্চ দিলেই পেয়ে যাবেন। জি ম্যাম। ইচ্ছা থাকিলে উপায় হয়, পড়ছেন না? জি ম্যাম। হুম, ওকে। এখানে চ্যাপ্টার 10টা কত নাম্বার পেজে শুরু হয়েছে? আমি কাউকে রেকর্ডিং এর পারমিশন দেই না ইন্ডিভিজুয়ালি। ক্লাস করলে করেন, না করলে চলে যান, রেকর্ডের দরকার নাই। আমি চ্যাপ্টার 10 পড়াবো, আবু সায়েম। আচ্ছা, আমি যেটা বলতেছি আপনাদেরকে, এই বইতে প্রথমেই কি লেখা আছে বলেন তো? দ্য রোল অফ বাংলাদেশ বিডি কর্পোরেট গভর্নেন্স কোড। রাইট, তা আমার কাছে কি আছে? ইউকে কর্পোরেট গভর্নেন্স কোড, তাই না? জি ম্যাম। তো আমি তো ইউকেটা আপনাদেরকে পড়াতে পারবো না, তাই তো? নো ম্যাম। আমাকে কি করতে হবে? বিডি কর্পোরেট গভর্নেন্সটা পড়াতে হবে। হুম, সো বিডি কর্পোরেট গভর্নেন্স যেটা, সেটা হচ্ছে, কর্পোরেট গভর্নেন্স কি আমি বলতেছি। কর্পোরেট গভর্নেন্স কোড হচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। জি ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, তাহলে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যারা সায়েন্সের তারাও তো এটার নাম জানেন, তারা হচ্ছে শেয়ার মার্কেটের রেগুলেটর। তারা কি করছে, কোম্পানিগুলো যাতে ঠিকভাবে চলে, সুশাসনের নীতিমালা এরকম দেখবেন। আপনারা যদি পেপার পড়েন, পেপারের অর্থনীতির সংবাদগুলো, ফিনান্সিয়াল নিউজগুলো যদি পড়েন, তখন দেখবেন যে কর্পোরেট গভর্নেন্স, সুশাসন, সুশাসনের নীতিমালা, এই টার্মগুলো খুব ইউজ করা হয়। তো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাজ কি?
যেই কোম্পানিগুলো শেয়ার মার্কেটে লিস্টেড, এবং আমাদের আছে কয়টা স্টক এক্সচেঞ্জ বাংলাদেশে? দুইটা, ম্যাম দুইটা ঢাকা এবং চিটাগং। তাহলে চিটাগং। ঢাকা এবং চিটাগংয়ে যতগুলো স্টক মানে কোম্পানি লিস্টেড অবস্থায় আছে, সেই কোম্পানিগুলোকে রেগুলেট, মানে সেই কোম্পানিগুলোকে রেগুলেট করে তারা। তো টাইম টু টাইম তারা নোটিফিকেশন জারি করে। যেমন এনবিআর কি করে? ট্যাক্স অ্যাক্ট দেয়, তারপর টাইম টু টাইম এসআরও দেয়, রুলস দেয়, দেয় না? জি ম্যাম। এটা তো আপনারা জানেন যে ট্যাক্সের অ্যাক্ট আছে, ট্যাক্সের রুল আছে, ট্যাক্সের এসআরও আছে। বাংলাদেশ ব্যাংকও কি করে? টাইম টু টাইম তার ব্যাংকগুলোর জন্য বিভিন্ন ধরনের নোটিফিকেশন ইস্যু করে। তাহলে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যেটাকে সংক্ষেপে বলা হয় বিসেক, তারাও কি করে? টাইম টু টাইম লিস্টেড কোম্পানিগুলোর জন্য নোটিফিকেশন, গাইডলাইন এগুলো ইস্যু করে। উদ্দেশ্যটা কি? তাদের মেসেজটা জানায় দেওয়া যে তোমার আজকে থেকে এই নিয়ম মানতে হবে। আপনারা তো দেখবেন যে কিছুদিন আগেও দেখা গেছে যে ভ্যাটের রেট, কিছু কিছু প্রোডাক্টের উপরে ভ্যাটের রেট দিয়ে জারি করে দিছে। আবার দেখা গেছে যে সবাই, যেমন কি আপনার রেস্তোরাঁতে খেতে গেলে ট্যাক্স দিতে, ভ্যাট দিতে হবে, তো পরে আবার সেটা কি করছে, আবার ক্যান্সেল করছে, তাই না? তো নোটিফিকেশনের মাধ্যমে রেগুলেটররা তাদের নিয়মগুলো, রুলসগুলো জানায়। তো 3 জুন 18-তে এই নোটিফিকেশন কিন্তু আসা শুরু হয়েছে 2006 সালে, দেন 12 সালে, দেন আবার আসছে 3রা জুন 18-তে। কি নোটিফিকেশন আসছে? কর্পোরেট গভর্নেন্স কোডের একটা, মানে একটা বড় চেঞ্জ, বা কর্পোরেট গভর্নেন্স কোডটা নতুন ভাবে আসছিল 3রা জুন 18-তে। এরপর আপনারা যদি বিসেকের ওয়েবসাইটে যান, এরপরে দেখবেন যে এইটার পুরাটা আসে নাই, এইটার হয়তো কিছু চেঞ্জ আসছে ছোট ছোট নোটিফিকেশনের মাধ্যমে। কিন্তু মেজর যে বড় চেঞ্জটা, সেটা হয়ে কর্পোরেট গভর্নেন্স কোডটা 3রা জুন 18-তেই আসছিল, এবং সেইটাই আপনাদের বইতে আছে। তা আমার কাছে যেহেতু আইসিবির বইয়ের সফট কপি নাই, আমি সরাসরি নোটিফিকেশনটা থেকেই আপনাদেরকে পড়াবো। কিন্তু একই একই জিনিস, ঠিক আছে? একই জিনিস আপনাদের বইয়ে যা আছে, আমি যা বলবো তাই একই। আচ্ছা, তো এখন বলতে পারেন যে কর্পোরেট গভর্নেন্স কোডটা আমরা কেন কেন পড়বো, বা কেন দিচ্ছি, বা কেন এই করছে? বিজনেস ফিন্যান্স যেই টপিকটা আমরা পড়তেছি, যে কোর্সটা আমরা করতেছি, এখানে বিজনেসের সাথে, বিজনেস করার জন্য রিলেটেড টপিকগুলোকে নেওয়া হয়েছে। তো বিজনেস করতে টাকা লাগবে, বিজনেস করতে রিস্কের ব্যাপার আছে, বিজনেস করতে ইকোনমিক্স বোঝা লাগবে। সো বিজনেস করতে গেলে আমার কোম্পানিগুলোর জন্য কি রুলস রেগুলেশন আছে সেটাও তো জানা লাগবে। তো সেটা থেকেই আমার এই বিজনেস ফিন্যান্সে কর্পোরেট গভর্নেন্স কোডের অন্তর্ভুক্তি। আর কর্পোরেট গভর্নেন্স কোড এইটা কেন টাইম টু টাইম বিসেক ইস্যু করে? আপনারা তো ছোট মানুষ, আপনারা এসএসসি এইচএসসি দিছেন কবে? 14-15 সালে, না আরো পরে? 19-20 সালে? 14-15 সালে? 14-15 সালে আচ্ছা, 14-15 সালে। 24-এ? আচ্ছা, বসে থাকেন, 2007 ঠিক আছে। আচ্ছা, ওকে। তো 14-15 অনওয়ার্ডস। তো 1996-এ আপনারা যদি গুগল করেন বা সিনিয়রদের কাছে জিজ্ঞেস করেন, তখন জানবেন যে 1996-এ শেয়ার মার্কেট কলাপস হয়েছিল আমাদের দেশে। কারণ কাগজে কাগজে শেয়ার পাওয়া যাইতো, শেয়ার সার্টিফিকেট পাওয়া যাইতো, কাগজে কাগজে আপনার শেয়ারের দাম বেড়ে গেছিল। দেখা গেছে যে ওই কোম্পানির কোনো অস্তিত্বই নাই, কোম্পানির অনেকদিন উৎপাদনই নাই, ফ্যাক্টরি বন্ধ, কিছু নাই, কিন্তু সেটার শেয়ারের দাম অনেক বেশি। রিক্সাওয়ালাও দেখা গেছে তার ঘটি বাটি বেচে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে, এবং একসময় পুরো মার্কেটে কি করছে? কলাপস করছে। কারণ যেই টাকায় শেয়ারের দাম উঠছে, সেই টাকার ভ্যালু তো আসলে সেটা না। তো তখন হচ্ছে আস্তে আস্তে যে এটা আসে, যে শেয়ার মার্কেটে যেই কোম্পানিগুলো আসতেছে, তারা আসলে কার টাকা নিয়ে ব্যবসা করতেছে? আমার টাকা, আপনার টাকা, অন্য কোম্পানির টাকা?
তাই না? নিজের তো না। সো পাবলিকের মানি নিয়ে একটা কোম্পানি ব্যবসা করতেছে। সো এই কোম্পানিগুলোর কার কাছে জবাবদিহি করতে হবে দিন শেষে? গভর্নমেন্টের কাছে। পাবলিকের কাছে। যাদের টাকা নিয়ে এসে ব্যবসা করতেছে তাদের কাছে সে লায়াবল না? জি হোক ম্যাম। আমার একটা শেয়ারের দাম 50 টাকা, আরেকজনের হয়তো 5টা শেয়ার, তা আমি 50 টাকার মালিক, কেউ 250 টাকার মালিক, কেউ এই কোম্পানির 1 লাখ টাকার মালিক। তো আমরা হচ্ছে ছড়ায় ছিটায় আসি দেখেই তো আমরা বুঝতে পারতেছি না কোম্পানিতে কি হয়েছে। এই জন্যই তো দেখা গেছে যে একটা নাম সর্বস্ব কোম্পানি এসে শেয়ার মার্কেট থেকে অনেক টাকা নিয়ে গেছে, কারণ আমরা যেহেতু স্ক্যাটার্ড, আমাদের তো সেই রোলটা আমরা প্লে করতে পারতেছি না, দেখতে পাচ্ছি না। তো তখন এই জন্য কি হচ্ছে, বিসে কিছু নিয়ম নীতি করে দিছে। তারপরে নিয়ম নীতি তো আসলে কখনো বলা যাবে না যে এটাই ফাইনাল। যুগ চেঞ্জ হবে, সময় চেঞ্জ হবে, সময়ের সাথে সাথে নিয়ম নীতিও বাড়বে, রুলস কমবে, রেগুলেশন আপডেট হবে। জি ম্যাম। আপডেট হবে, মডিফাই হবে। তো এই জন্য 6 একরকম ছিল, 12তে ছিল, 18তে আবার চেঞ্জ হয়ে আসছে, 18-র পরে আবার কিছু ছোট ছোট চেঞ্জ আসছে, সেগুলো নতুন নতুন ছোট ছোট নোটিফিকেশনের মাধ্যমে আসছে। আবার যখন বড় কোনো চেঞ্জ হবে ইন ফিউচারে, বিসেক হয়তো আবার কর্পোরেট গভর্নেন্স কোডের জন্য নোটিফিকেশন ইস্যু করবে। কিন্তু মেইন উদ্দেশ্যটা থাকবে যে কোম্পানিতে যাতে সুশাসন থাকে। কোম্পানি যারা চালায় তাদেরকে বলা হয় গভর্নিং বডি। তো তাদেরকে ওই গভর্নিং বডিটাকে গভর্নেন্স করার জন্য এই কোডগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, কেন আপনারা ইমরান, রায়ান, আপনারা কেন আনমিউট হয়েছেন? আই এম নট শিওর। আচ্ছা, আমি কি কাউকে হোস্ট বানাই দিতে পারি? আমি জানি না। ইয়েস ম্যাম, পারেন। আমি কাকে বানাবো? জি ম্যাম। বানান ম্যাম। আপনার ইচ্ছা মতো বানালে বানান। ভালো। জি ম্যাম, না, আমি যেভাবে কাকে একটু বানাতে বানাবো? পারবেন ম্যাম। যিনি হচ্ছে ক্লাসের ফাঁকে ফাঁকে ওই যে এই কাজটা করবে, খুবই বিরক্তিকর কাজ, যে জি কেউ শুধু ম্যাম, এটা মিউট হ্যাঁ হলে ম্যাম, তাকে আনমিউট ট্রেনিং করে। দেয় ক্লাসের মধ্যে। ইনশাআল্লাহ চেষ্টা করতে Anyone is interested to become captain? ইয়েস বানিয়ে Yes. Yes, ma'am. আপনার রোল নাম্বারটা ম্যামকে বলেন, তাইলে হচ্ছে ক্যাপ্টেন হইতে যাচ্ছেন। ম্যাম 20 মেহেদি হাসান, 20 রুল। হ্যাঁ আপনি হতে চান? ওকে, আমি আপনাকে করে দিচ্ছি। আপনাকে আমি কো হোস্ট করে দিলাম। আপনার কাজ হবে এই যে কেউ যদি ডিস্টার্বিং ইয়েতে আনমিউট করে তাকে সাথে সাথে মিউট করে দেওয়া। থ্যাংক ইউ। আচ্ছা, তো কর্পোরেট গভর্নেন্স কোড, এই যে কোডটা, আচ্ছা বলেন, আমরা তো আমি যখন ছোটবেলায়, আমি মতিঝিল আইডিয়ালের স্টুডেন্ট, আমাদের হচ্ছে নিয়মিত অ্যাসেম্বলি হতো। হ্যাঁ, অ্যাসেম্বলিতে আমরা নিয়মিত ওয়াদা করতাম যে আমি ওয়াদা করিতেছি যে সদা সত্য কথা বলবো, বাবা মার কথা মেনে চলবো, হ্যাঁ, টিচারদের কথা শুনবো, সারাদিন মিথ্যা কথা বলবো না, এরকম ভাবে ওয়াদা করতাম। তো এই ওয়াদাটা কতটুকু আসলে মনিটর করার যোগ্য হইতো বলেন তো? বা কতটুকুই বা আমরা সেটা মানতাম? যেমন আমি যদি আপনাদের সবাইকে বলি যে সদা সত্য কথা বলবেন, তো না সেইটাই ম্যাম, আপনারা কি করবেন? সবাই কি সব সময় সদা সত্য কথা বলবেন এটা মানবেন? বা আমি এটা আপনাদেরকে মনিটর করতে পারবো? না না ম্যাম, না সবসময় তো ম্যাম। বলা হয় না। আবার দেখেন, আমাদের আপব্রিঙিং এর কারণে আমরা এক এক ফ্যামিলিতে মানুষ হইছি, আমরা এক এক পরিবেশে মানুষ হইছি, আমাদের রিলিজিয়াস ইয়ে এক এক রকম, আমাদের মূল্যবোধ এক এক রকম। এই কারণে কারো কাছে 1 টাকাও চুরি, কারো কাছে লাখ টাকাও চুরি না, আছে না? জি ম্যাম। জি ম্যাম। অনেকেই Yes, দেখবেন ma'am. যে অনেক অপরাধকে খুবই লাইটলি নেয়, খুব ব্লাইন্ড কোনো দলের প্রতি বা কোনো মতের প্রতি। বা অনেকের কাছে কোনো কিছু কোনো ব্যাপারই না, ওপেনলি ঘুষ খাচ্ছে অনেকে, বলে দিচ্ছে এটাই সিস্টেম। জি তো এই যে আমাদের যে এই যে ব্যাপার, এই ব্যাপারগুলোর কারণে আমি যখন সাবজেক্টিভ বলে দিব যে এই বাবারা তোমরা সবাই কি করবা,
ঠিক মতো চলবা কিন্তু, হ্যাঁ, একদম ঠিক মতো ক্লাসে ঢুকবা, অনলাইনে ঠিক মতো ক্লাস করবা, ম্যাডামকে ডিস্টার্ব করবা না, ক্লাসেই থাকবা, লগ ইন করে বের হয়ে যাবা না, এই বলে দিলাম। তো সবাই কি সব মানবে ওরকম করে, বা আমি কি মনিটর করতে পারবো, নো বা আমি ম্যাম। কি কোনো নাম্বারিং দিতে পারবো? নো No, ম্যাম ma'am. ইম্পসিবল কারণ কি, আপনাদের সবাইকে বলা হয়েছে একটা সাবজেক্টিভ ওয়েতে একটা মেসেজ দেওয়া হয়েছে, রাইট? জি ম্যাম। ম্যাম তো এই সাবজেক্টিভ মেসেজ দিয়ে তো আসলে কাজ সবখানে হবে না। কিছু অ্যাডভার্টাইজ দেখতেন, আপনাদের মনে আছে নাকি, যে এক ঘটক এসে বলতেছে যে ছেলের সবই ভালো না, ছেলে 99%ই ভালো, শুধু একটু অমুক জায়গায় যায়, বা অমুক একটা বদ অভ্যাস আছে, বা গাড়ির গাড়ির সবই গাড়ির 99%ই ভালো, শুধু ব্রেকটা কাজ করে না। হ্যাঁ, তাহলে জি দেখেন এই 99%-এর কোনো দামই থাকে না, যখন গাড়ির ব্রেক কাজ করবে না তখন আসলে 100%ই কিন্তু ভ্যালুলেস হয়ে যায়। হুম, প্রিন্সিপাল ম্যাটেরিয়াল ইন দিস হ্যাঁ। লাইফ। সো এরকম সাবজেক্টিভ যখন আমি কাউকে কোনো কাজ করতে বলবো, কোনো কিছু বলবো, সেটা মনিটর করা আমার জন্য যেমন ডিফিকাল্ট, সেটা পালন করা আপনাদের জন্য হয়ে যাচ্ছে ডিফিকাল্ট। জি ম্যাম। ম্যাম। তো এই চ্যাপ্টারের যে আগের চ্যাপ্টার 9, সেটা হচ্ছে একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার। সেখানে কর্পোরেট গভর্নেন্স কেন দরকার সেগুলো নিয়ে থিওরিটিক্যাল আলোচনা করা হয়েছে, বাট থিওরিটিক্যালি আসলে আমাদের চলে না, প্রিন্সিপাল বেসড অ্যাপ্রোচ। আর চ্যাপ্টার 10টা হচ্ছে রুল বেসড অ্যাপ্রোচ। ওকে, যে জি ম্যাম। প্রিন্সিপালি আপনাকে থিওরিটিক্যাল বলে দেওয়া হয়েছে কোম্পানির সবকিছু মানতে টানতে হবে অনেক কিছু, বাট এইখানে রুল বেসড বলে দেওয়া হয়েছে যে তোমাকে মানতে হবে। কিভাবে মানতে হবে দেখেন, এরকম চেক লিস্টের মতো করে দেওয়া আছে। হ্যাঁ, দেখতেছেন? জি ম্যাম দেখতেছি। ইয়েস একের ম্যাম, দেখা এক, যাচ্ছে। একের দুইয়ের এ, একের দুইয়ের বি, কমপ্লাই করলে টিক দাও, কমপ্লাই না করলে টিক দাও। তার মানে এই নোটিফিকেশনে সেকশন 1-এর সাবসেকশন 1-এ যেই কন্ডিশন বলা আছে, সেটা যদি এই কোম্পানি কমপ্লাই করে তাহলে টিক দিবা, আর না করলে না দিবা। এখানে এর মধ্যে কোনো যদি টদি, এর মধ্যে কোনো ব্যাপার নাই যে আমি তো চাইছিলামই মানতে, আমি এই কারণে মানতে পারি নাই, আমি সামনের বছর মানবো, এসব বলার কোনো সুযোগ নাই। নাই। আপনাকে রুল বেসড, একদম চেক লিস্ট বেসড। আপনাদের অডিটে অনেক সময় আপনারা কি এখনো ইয়ে করছেন, ক্যাশ কাউন্ট করতে গেছেন, বা বছর শেষে ইনভেন্টরি কাউন্ট করতে গেছেন, এরকম কাজগুলো করতে গেছেন? জি ম্যাম করেছিলাম। জি ম্যাম। জি ম্যাম করেছি। তো তখন কি ফার্ম থেকে একটা ইয়ে দিয়ে দেয় না যে এভাবে কাজ করো, ওয়ার্কিং ফরম্যাট টাইপ কিছু দেয় আর কি। ওয়ার্কিং টাইপ বা একটা চেক লিস্ট টাইপ দিয়ে দেওয়া হয় না, যে প্রথমে যাবা, যে ওদের কাছ থেকে ইনভেন্টরি রেজিস্টারটা নিবা, তারপরে হচ্ছে ফিজিক্যালি যাবা, ফিজিক্যালি একটা পাবা একটা রেজিস্টার, আর সফটওয়্যার থেকে একটা রেজিস্টার পাবা, সেটা ম্যাচ করে দেখবা, ফিজিক্যালি কাউন্ট করে দেখবা, কোথায় লিখে রাখে দেখবা। এরকম আপনাদেরকে স্টেপ স্টেপ বলে দেয় না, বা একটা চেক জি ম্যাম। লিস্টের মতো না? জি ম্যাম। ইয়েস ম্যাম, বলে আর দাও। যেহেতু এটা একটা অল্প সময়ের মধ্যে, একই দিনের মধ্যে কাজটা করতে হবে, 30 জুন বা 31 ডিসেম্বর, শুধু না আমরা ক্যাশ কাউন্টিং এর সময়ও কি করতাম, সুন্দর মতো চেক লিস্ট বানায় যাইতাম, যাতে কোনো কিছু ছুটে না যায়, কারণ অল্প সময় একটা বড় কাজ করে আসতে হবে। তাহলে যে আপনার সিনিয়র, তারও মনিটর করতে সুবিধা হচ্ছে আপনাকে, যে তুমি কি এই কাজগুলো করছো, আর আপনারও কিন্তু জবাবদিহি করতে সুবিধা, যে আপনি আমাকে যা যা বলছিলেন আমি কিন্তু তা তা করেছি। করেছি। সো যখনই আপনি রুল বেসড অ্যাপ্রোচ ফলো করবেন আপনার কাজে, আপনার কাজের এফিসিয়েন্সি অনেক গুণ কি হয়ে যাবে, বেড়ে যাবে। বেড়ে যাবে। বেড়ে যাবে। সো আপনারা এই যে আমি আজকে যে কথাটা বললাম, এটা আপনাদের কাজে অ্যাপ্লাই করবেন। যখন কালকে থেকে ক্লায়েন্টে যাবেন, সুন্দর করে প্ল্যান করে কাজ করবেন। হুম, যে জি ম্যাম। আমার এই কাজটা এইভাবে করার কথা, আমি এই করছি। আমার সিনিয়রকে যখন আমি কাজ বুঝাই দিব, আমি সুন্দর করে লিখে লিখে বুঝাই দিতে পারি না, আমি এইভাবে এই কাজগুলো এই করে আমি করছি, এই করার কথা ছিল, আমি এটা করছি। সো তারও কিন্তু আপনার সম্পর্কে একটা ভালো ধারণা হবে, আপনার কাজের কোয়ালিটিও কিন্তু ভালো হবে, যে আপনি যখন রুল বেসড অ্যাপ্রোচ ফলো করে কাজ করবেন। আচ্ছা, সো এই জিনিসটা
এই কর্পোরেট গভর্নেন্স কোড যে কোম্পানি মেনে চলতেছে, এটা তো বিসেকের তো জানা দরকার। বাট আমরা যারা এই কোম্পানির শেয়ার কিনছি, আমাদের কি জানার দরকার আছে নাকি নাই? দরকার আছে আছে দরকার ম্যাম। আছে ম্যাম। দরকার আছে না? জি আছে ম্যাম। Yes, ma'am. ইনভেস্টমেন্টের ক্ষেত্রে জানতে হবে। তো শেয়ার হোল্ডারদেরকে একটা কোম্পানি কিভাবে ইনফরমেশন জানাইতে পারে? ফোন করে করে জানাবে, মেল দিয়ে জানাবে, কিভাবে জানাবে বলেন তো? অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ মেইল করে করতে হবে। অ্যানুয়াল রিপোর্ট পাবে, ভেরি গুড। Yes, তো ma'am. অ্যানুয়াল রিপোর্ট হচ্ছে একটাই মাধ্যম, আর এজিএম হচ্ছে একটাই ওয়ে যেখানে শেয়ার হোল্ডার কি করতে পারে, মালিক পক্ষের সাথে বা কোম্পানি যারা চালাচ্ছে তাদের সাথে ইন্টারেক্ট করতে পারে। তো এই অ্যানুয়াল রিপোর্টের মধ্যে আপনারা কি করবেন? অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করবেন আজকেই। এই চ্যাপ্টারটা পড়া শেষ হতে হতে অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করে ফেলবেন, যেখানে কে যে আমার থেকে পারমিশন নিলেন সে কি মিউট করে যাচ্ছেন? মেহেদি? জি ওকে, ম্যাম। ঠিক আছে। আচ্ছা, তো অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করবেন, একটা ভালো কোম্পানির রিসেন্ট ইয়ারে ডাউনলোড করবেন, যেমন স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মা, এরকম। হ্যাঁ, তো সেইখানে অ্যানুয়াল রিপোর্টে আপনারা দেখবেন যে এই এই যে এই যে চেকলিস্টটা যেটা এই ফর্মে দেখতে পাচ্ছেন না, সেটা জি আছে জি ম্যাম। আছে এবং এই 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 চিঠিটাও আছে। আচ্ছা, আজান পড়তেছে, একটু 1 মিনিট ব্রেক নেই, হ্যাঁ? জি ম্যাম। জি ভাই নামের পরে কি শুধু রোল নাম্বার দিলে হবে নাকি রেজিস্টার নাম্বার দেওয়া লাগবে? শুধু রোল নাম্বার থাকলেই হবে। আমার হচ্ছে আপনার ইমেল নাম্বারটা ভুল হয়েছে, যার কারণে আমার নাম টাম সবই আছে, যার কারণে আমি যে ক্লাসের লিংক গুলো পাচ্ছি না। সেক্ষেত্রে count- মিউট থাকতে বলছে। সেটাই তো কেউ বোঝে না। আচ্ছা, আমরা যেহেতু সবাই ফার্মের সাথে রিলেটেড, সো অ্যানুয়াল রিপোর্টে তো অডিটরের একটা অপিনিয়ন যায় না? জি ম্যাম, যায়। Yes, ma'am. ইয়েস ম্যাম। তো অডিটর শেয়ার হোল্ডারদেরকে একটা রিপোর্ট দেয়, এফএস গুলো দেয়, ব্যালেন্স শিট, পিএনএল, সেগুলো তো দেয় সবসময়, কিন্তু এটাই হয়ে আসতো। তারপরে কি অ্যাড করলো যে না, কর্পোরেট গভর্নেন্সের জন্য শেয়ার হোল্ডারকে কি করতে হবে? একটা রিপোর্ট দিতে হবে।
আচ্ছা, তো এই রিপোর্টটা কারা দিবে? মনে রাখবেন, যে এক্সটার্নাল অডিট করতেছে বা স্ট্যাচুটরি অডিটর, সে কিন্তু এই রিপোর্ট দিবে না, আরেকজন দেখে দিবে। বুঝছেন? মনে করেন যে অডিট করছে এবিসি কোম্পানি, স্ট্যাচুটরি অডিট করতেছে, তাহলে এই যে কর্পোরেট গভর্নেন্সের যে রিপোর্টের এই কাজটা কিন্তু এবিসি কোম্পানি করতে পারবে না, অন্য একটা ফার্মকে দিতে হবে। বা কে করতে পারবে সেটা আমরা টাইম টু টাইম পড়বো। বাট ক্লিয়ার ম্যাম যে দুজন আলাদা বিষয়টা হবে। কি যে একটা ফার্ম অডিট করবে আর আরেকটা ফার্ম সেটা হচ্ছে যে ম্যাম জমা করবে এরকম কিছু? না না, দুইটা কাজ তো আলাদা। এই কর্পোরেট গভর্নেন্স, এই যে এখন যে আমরা নোটিফিকেশনটা পড়বো আজকে, এই যে আপনাকে আমি দেখাইলাম, এই যে জি কন্ডিশন ম্যাম। গুলো, এগুলো ম্যাচ করছে নাকি, এই কাজটা করে দিবে একটা ফার্ম ওকে। বা আলাদা ব্যক্তি, মানে একই এন্টিটি বা একই ব্যক্তি দুইটা কাজ করতে পারবে না, স্ট্যাচুটরি অডিটও করতে পারবে না, আবার কর্পোরেট গভর্নেন্সের কাজও করতে পারবে না, পারবে না। আলাদা আলাদা নামে আসতে হবে। বুঝতে পেরেছি ম্যাম। বুঝতে পারছেন? জি ম্যাম। এই যে এখানে ফার্মের নাম হবে একটা, আর আমার স্ট্যাচুটরি অডিটর হবে আরেকটা। ওকে ম্যাম, গট ইট। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা অ্যানুয়াল রিপোর্ট, মানে এখন তো আমরা দেখতেছি না, বাট আমরা যখন বাসায় এটা পড়বো, তখন আমরা সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি, আমরা সবাই একটা অ্যানুয়াল রিপোর্ট নিয়ে, যেটা বললাম, একটা ভালো কোম্পানির, ভালো ম্যানুফ্যাকচারিং কোম্পানির হলে ভালো ম্যানুফ্যাকচারিং কোম্পানির রিপোর্টটা নিয়ে আমরা এই কর্পোরেট গভর্নেন্সের এটা পড়তে বসবো। তাহলে যখন আমরা ওই পৃষ্ঠা উল্টায় উল্টায় দেখে পড়বো, যখন আমরা কোনো কিছু ভিজুয়ালাইজ করে পড়ি, তখন কিন্তু আমাদের মনে থাকে বেশি, তাই না? ছবিটা জি মনে ম্যাম। থাকে, চেহারাটা মনে থাকে, আরে ওইটা ওই ইয়েস পৃষ্ঠায় ম্যাম। দেখছিলাম। সো পুরো অ্যানুয়াল রিপোর্টে কি কি থাকতে পারে সেটা যেমন আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে, সেরকম আপনার অডিটে গেলেও, ধরেন আপনি স্ট্যাচুটরি অডিটেও গেছেন, তারপরেও কিন্তু আপনি কোম্পানির গত বছরের অ্যানুয়াল রিপোর্টটা নিয়ে নিজেই কিন্তু বুঝতে পারবেন যে কোন ইনফরমেশনের গ্যাপ আছে, কোনটা দিলে ভালো হইতো বা কোনটা দেওয়া উচিত ছিল। হুম, তো এগুলো কিন্তু আপনি নিজেই জাজ করতে পারবেন। আচ্ছা, এখন আমরা নোটিফিকেশনটা পড়ানো শুরু করি। আচ্ছা, তাহলে এই যে কর্পোরেট গভর্নেন্সের যে নীতিমালা বা কোম্পানিতে যে সুশাসন প্রতিষ্ঠা করবে, এটা করার দায়িত্বটা কার? যে আমরা যারা শেয়ার হোল্ডার তারা, না যারা কোম্পানি চালায় তাদের? ম্যাম বোর্ড ম্যানেজমেন্টের অফ ম্যাম যারা কোম্পানি চালায় চালায় গোল্ডিং পরিচালনা বোর্ড এই যে পর্ষদ। বোর্ড বোর্ড অফ মেম্বাররা ম্যাম। ডিরেক্টর, মূলত ডিরেক্টরদের, তারপরে যারা টপ এক্সিকিউটিভ যারা আছে, সিএফও, সিইও, হুম, তারপরে ইন্টারনাল অডিটরদের, এক্সটার্নাল অডিটরদেরও তো দায়িত্ব আছে, তাই না? এক্সটার্নাল অডিটর তো দেখে দিচ্ছে না, আমি আপনি জি ম্যাম। তার ভরসায় বুঝতেছি যে কোম্পানির প্রফিটটা ঠিক আছে, এক্সটার্নাল ম্যাম অডিটরের এক্সটার্নাল ভরসায়। অডিটরের। এক্সটার্নাল অডিটের মাধ্যমে। হুম, সো এই যে 4-5টা গ্রুপ আছে, তাদের সবারই সম্মিলিত দায়িত্ব কি? সুশাসনটা প্রতিষ্ঠায় হেল্প করা। হেল্প করা, তো রাইট। নীতিমালাটা কিন্তু এদেরকে ঘিরেই গঠিত হবে। ম্যাম নামাজের কি কোনো বিরতি হবে? হ্যাঁ, তাসনুবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নামাজের সালাম কোনো ভাইয়া। বিরতি হবে? একবারে ক্লাসটা শেষ করে দিই ভাইয়া 5:15, তারপর নামাজ পড়েন। আমি একটু আসি তাসনুবা হ্যাঁ 2 মিনিট। ভাইয়া বলেন। জি ম্যাম। ওকে, আচ্ছা, ম্যাম একটুখানি কথা বলতে পারি? হ্যাঁ শিওর, বলেন। হচ্ছে আমাদের যে জিমেইলটা প্রোভাইড করা হয়েছে আইসিবি তে, সেইখানে যে আমাদের আইসিবি থেকে মেইলগুলো আসে, হুম, তো এই মেইলের রিপ্লাই মেইলে অনেকে হচ্ছে আননেসারি মেইল সেন্ড করে বা ওইখানে মেইল দেয় যে সবাইকে একসাথেই করে। এই জিনিসটা খুব ইরিটেটিং। জিনিসটা হচ্ছে অনেকে সময় ইম্পর্টেন্ট মেইলগুলো পিছনে পড়ে যায়, এইটাকে আসলে বন্ধ করা যায় কিনা? আমার এটা তো তো বন্ধ করা যাবে না ভাইয়া, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি রিপ্লাই অল এর বদলে সে যদি সিঙ্গেলি রিপ্লাই দেয় তাহলে অথরিটির কাছে এক্স্যাক্টলি সেটা কিন্তু চলে এক্স্যাক্টলি যাবে। আমাদেরকে অ্যাকচুয়ালি ইমেইলিং শিখতে হবে আগে। যে করে সে হচ্ছে যেটা করে, সে হচ্ছে একসাথে ওই টোটাল সবাই যারা আছে সবাইকে ই করে দিয়ে আর একটা কি ফলো মাই কথা ফেসবুক বলবো, পেজ, এগুলো ফলো। অনেক বড় মানুষরাও করে, বুঝছেন, আমাদের অনেক মেম্বাররাও করে, এগুলো আর কি বলবো, বাদ দেন। এটা সে যখন দেয় তখন অলে ক্লিক করে দেওয়ার কারণে এই জিনিসটা হচ্ছে। হুম হুম, আজকে অলরেডি 25-30টা মেল চলে আসছে, তো আচ্ছা, ইম্পর্টেন্ট মেলগুলো পিছনে চলে আমি যায়। যেটা আপনাদের আচ্ছা সমস্যা আমরা ফিল করি, ক্লাস যে আমি যখন সিনপসিস গুলো শেয়ার করি, তখন দেখা যায় আমার কাছে অনেকগুলো ফেলিউর নোটিফিকেশন মেসেজ মেইল আসে। তো মেক শিওর করেন যে আপনাদের মেইলগুলো, মেইল অ্যাড্রেসটা ঠিক মতো আছে আইসিবি তে, কারণ আমি ওই মেইলেই সিনপসিস দিব, ওই মেইলেই আপনাদের সাথে যোগাযোগ করা হবে। সে কেউ যদি ক্লাসের লিংক না পান
সিনোপসিস না পান, তাহলে মামুনের সাথে চেক করবেন যে আপনার মেইলটা ঠিক মতো ওর এখানে লেখা আছে নাকি। ওকে, জি ওকে ম্যাম। ম্যাম। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আবার কি শুরু করছেন আপনারা? হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওকে, তো প্রথম যারা কর্পোরেট গভর্নেন্স কোড ফলো করবে, প্রথম হচ্ছে দায়িত্ব হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরের। ফলো করবে না মানে ইমপ্লিমেন্ট করবে, কোম্পানিতে ইমপ্লিমেন্ট করাবে। তো বোর্ড অফ ডিরেক্টরের জন্য বলছে যে ডিরেক্টরের মানে বোর্ডের একটা সাইজ বলে দিছে। সাইজটা কি? মিনিমাম 5, ম্যাক্সিমাম 20। 20। আচ্ছা, এরপরে বলছে কি যে প্রত্যেকটা কোম্পানির বোর্ডে একজন কি থাকতে হবে? ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হবে। ডিরেক্টর থাকবে। ওকে, তো সেই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যিনি হবেন মানে কয়জন হবেন? কারণ আমাকে তো বলে দিছে কি 5 থেকে 20 না, ম্যাম 1/5 1/5। 5 জনের একজন। হ্যাঁ, তো অ্যাটলিস্ট 5 জনের মধ্যে একজন কি হবে? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। ওকে, আর ম্যাম এরপরে বলছে যদি কোনো ফ্র্যাকশন থাকে তাহলে পরবর্তী এটা কনসিডার করতে হবে, কারণ মানুষকে তো আর দশমিকে ভাগ করা যাবে না। না, ধরেন আমার 7 জন ডিরেক্টর আছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কয়জন হবে? 2 জন হবে ম্যাম। 2 জন। 2 জন হবে। দুইজন। তো এই ফ্র্যাকশনের ব্যাপারটা, এই যে এনি ফ্র্যাকশন শ্যাল বি কনসিডার, এটা তো আসলে একটা হাস্যকর কথা, তাই না? এইটাকে পরবর্তীতে একটা ছোট্ট নোটিফিকেশনের মাধ্যমে চেঞ্জ আসছে কি যে 5 জনের বেশি ডিরেক্টর হলে 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকবে মিনিমাম। বুঝছেন? ইয়েস Yes, ম্যাম। ma'am. মানে জি প্রতি ম্যাম। 5 জনে একজন আর কি। হ্যাঁ, কারণ ফ্র্যাকশন বলে তো আর ওভাবে বলা যায় না, কারণ মানুষের তো আর ফ্র্যাকশন নাই। হুম। আচ্ছা, এরপরে তো আমরা সংখ্যায় আসলাম। এরপরে আমার আসতে হবে যে সেই ইন্ডিপেন্ডেন্ট টার্মটার মধ্যেই তো বলা আছে ইন্ডিপেন্ডেন্ট মানে কি। এই ইন্ডিপেন্ডেন্ট মানে তো সে স্বাধীন, বাট স্বাধীন কি অর্থে বলেন? নিরপেক্ষ অর্থে, নিউট্রাল, তাই না? সে স্বাধীন মানে কি? নিরপেক্ষ সে এখানে। সে নাচ হচ্ছে গান যে করে যে যাইতে পারে এরকম স্বাধীন? নো কোম্পানিতে ম্যাম, সে যখন হচ্ছে ইচ্ছা আসবে এখানে যখন ইচ্ছা চলে যাবে, এই তার স্বাধীন না। নিরপেক্ষতার নিরিখে সে ইন্ডিপেন্ডেন্ট থাকবে। হ্যাঁ, সে নিরপেক্ষতার ভিত্তিতে হচ্ছে সে ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, তো ওই যে এই ইন্ডিপেন্ডেন্ট টার্মটাই তো একটা সাবজেক্টিভ টার্ম, তো এগুলো নিয়ে যাতে ঝামেলা না হয় এই জন্য নোটিফিকেশন আপনাকে ক্লিয়ার করে দিছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মানে কি। আচ্ছা, প্রথমত বলছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এমন একজন ব্যক্তি যার কোম্পানিতে কোনো শেয়ার নাই। যেমন আমি একটা কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হয়েছি, হুম, সো তারা মেক শিওর করছে যে ওই কোম্পানিতে আমার কি নাই, শেয়ার নাই ম্যাম। শেয়ার নেই। মানে আমি ওই কোম্পানির শেয়ার হোল্ডার না, কারণ ওই কোম্পানির শেয়ার হোল্ডার হলেই তো আমি কি কোম্পানির ভালো চিন্তা করব বেশি, না নিজের ভালো চিন্তা করবো? মানে শেয়ার হোল্ডারদের ভালো চিন্তা করব নাকি নিজের ভালো চিন্তা করব বেশি বলেন? তখন নিজের চিন্তা অ্যাজ এ ভাবনা হিউম্যান বেশি। বিং না, আমরা তো হিউম্যান বিং। হুম, জি যে ম্যাম। যতই সাদা মনের মানুষ নিউ ইউটে বলা হোক বা আমাদের ইসলাম ধর্মেও কি আছে যে আপনাকে সন্দেহের সুযোগ না করে দেওয়া, বা যেখানে ফিতনা সৃষ্টি হতে পারে সেই স্কোপটাই কি করে দেওয়া, রিমুভ করে দেওয়া। বন্ধ করে দেওয়া। হ্যাঁ ম্যাম সেক্ষেত্রে হচ্ছে যে লেস দ্যান 1% একটা বিষয় থাকে, এরকম বিষয়টা। হ্যাঁ, দুইটা জিনিস বলছে, এক হচ্ছে থাকবে না, অথবা থাকলেও কোম্পানির টোটাল পেইড আপ ক্যাপিটালের 1%-এরও কম থাকবে, মানে একদমই মিনিমাল। Yes, ধরেন ma'am. আমার ওই কোম্পানিতে 100 শেয়ার আছে, তো তার কোটি কোটি শেয়ারের কাছে এই 100 শেয়ার আসলে কি না, এটা কোনো ইফেক্ট করে না। কোনো মানে ব্যাপার না, বা আসলেই এখানে না তো। তার মানে ইন্ডিপেন্ডেন্সি বা নিউট্রালিটি চলে যাবে, সে বায়াসড হবে এমন কোনো সুযোগ কি নাই। জি ম্যাম। এখানে জাস্ট একটা লামসাম ধরে একটা ইয়ে দেওয়া হয়েছে যে তার শেয়ার থাকবে না, বা থাকলেও সেটা পেড আপ ক্যাপিটালের 1%-এরও কম হবে। তো আমাদেরকে কি করা হইলো, সুযোগটাই বন্ধ করে দেওয়া হইলো যে না ওনার আছে শেয়ার বাট উনি খুবই সৎ মানুষ, সেইটা না, আমাদেরকে
কি করা হইলো, যে এটা নিয়ে যাতে আর কখনো কোশ্চেনই ক্রিয়েট না করা হয়, বোথ এন্ডই যাতে কখনো ঝামেলায় না পড়ে, সেজন্য এটা। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে বলছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মিনস এ ডিরেক্টর হু ইজ নট এ স্পন্সর। স্পন্সর মানে কি? সে তার অন্য কোনো কিছুর জন্য সে প্রমোট করার জন্য সেখানে কোনো না, একটা অ্যাক্টিভিটি করতে পারে। এখানে স্পন্সর মানে হচ্ছে হু ইজ নট এ স্পন্সর অফ দ্য কোম্পানি, মানে হু ইজ নট এ উদ্যোক্তা অফ দ্য কোম্পানি। আমরা বাংলায় উদ্যোক্তা পড়ছি না, এন্টারপ্রেনারশিপ। জি ম্যাম। জি তো ম্যাম। এখানে হচ্ছে স্পন্সর ডিরেক্টর, মানে হচ্ছে আছে না, যেমন বাংলাদেশে ধরেন আবুল খায়ের ধরেন বা আকিজ ধরেন, তো এই কোম্পানিগুলো কি এক সময় কেউ উদ্যোগ নিয়ে 3-4 জন মিলে বা 1-2 জন মিলে উদ্যোগ নিয়ে কোম্পানিটা গঠন করছিল না, সেই স্পন্সর ডিরেক্টর আর কি তারা। জি হুম। তো যে নিজেই স্পন্সর কোম্পানির, তো সে তো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হইতে পারবে না, এটা তো খুবই লজিক্যাল কথা, তাই না? তো এত তো মানে কি খুব কমন সেন্সের কথা, তো এত তো কমন সেন্স বাংলাদেশের মানুষের নাই, বেশিরভাগ মানুষের নাই, শুধু বাংলাদেশের না, বেশিরভাগ মানুষেরই কমন সেন্সটা নাই। তো এই জন্য এগুলো লিখে দেওয়া হয়েছে যে এই কোম্পানির স্পন্সর বর্তমান স্পন্সর না। আচ্ছা, অর হু ইজ নট কানেক্টেড উইথ দ্য কোম্পানিজ এনি স্পন্সর, যে স্পন্সর না আবার সে কোম্পানির কোনো স্পন্সরের সাথে কি না, ম্যাম কোনোভাবে কানেক্টেড না। কানেক্টেড না। কানেক্টেড এখন না বা দেখেন, জড়িত না। কানেকশন তো অনেক ভাবে হয়, যে অমুকে আমার ফেসবুক ফ্রেন্ড, এটাও তো কানেকশন, বলে না অনেকে? নো ম্যাম, এখানে দুইটা জিনিস হতে পারে। এখানে এক হচ্ছে ফাইন্যান্সিয়ালি কোনো কানেকশন থাকবে না, এখন হচ্ছে অথবা কোনো রিলেটিভ থাকতে পারবে না, লাইক হ্যাঁ, এরকম কিছু তো মনে কি হয়। কি ওটা পরে আসতেছে, এই যে যেখানেই কোনো সাবজেক্টিভ কথা থাকবে না, সেখানেই দেখবেন যে আইন পরে ওটাকে আবার ক্লিয়ার করে দিছে যে কানেকশনটা আবার কিসের বেসিস। আচ্ছা, হু ইজ নট কানেক্ট, আচ্ছা হু ইজ নট এ ডিরেক্টর অফ দ্য কোম্পানি, সে তো একজন যে ডিরেক্টর সে আবার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবে কেমনে, তাই না? অর nominated director or shareholder of the company গেল, or any of its associates। associates বুঝি আমরা, আমরা সাবসিডিয়ারি কোম্পানি, অ্যাসোসিয়েট কোম্পানি নাম শুনছি না? লাইক ম্যাম সিস্টার্স কনসার্ন এরকম কিছু। না, সিস্টার্স কনসার্ন তো আলাদা, অ্যাসোসিয়েট হচ্ছে গিয়ে সাবসিডিয়ারি, তো বুঝছেন যে একটা কোম্পানিতে আমার 50%-এর বেশি মালিকানা আছে, তাহলে ওই কোম্পানিটা হচ্ছে আমার কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানি। জি আর ম্যাম। আরেকটা জি 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 কোম্পানিতে আমার 20%-এর মতো মালিকানা আছে, ওগুলোকে বলা হয় অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট কোম্পানি। জি ম্যাম তাহলে ঠিক আমি আছে। যদি ওই কোম্পানির কোনো অ্যাসোসিয়েটের সাথেও কানেক্টেড হই, ধরেন অ্যাসোসিয়েট কোম্পানির ডিরেক্টর, মেইন কোম্পানির ডিরেক্টর না, তার অ্যাসোসিয়েট কোম্পানির ডিরেক্টর, তাহলেও সে কি হতে পারবে না, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে পারবে না। না। পারবে না। আচ্ছা, এবার আসি সিস্টার কনসার্ন। সিস্টার কনসার্ন হচ্ছে গিয়ে বাংলাদেশে দেখেন অনেকগুলো বড় বড় গ্রুপ আছে না, বেক্সিমকো গ্রুপ, জেমকন গ্রুপ, প্রাণ গ্রুপ, স্কয়ার গ্রুপ। জি হ্যাঁ, ম্যাম। ইউনাইটেড প্রাণ গ্রুপ নামে কি, প্রাণ গ্রুপ লিমিটেড নামে কোনো না, এটা হচ্ছে অনেকগুলো অনেকগুলো কোম্পানিকে একটা গ্রুপে নিয়ে এসছে। হ্যাঁ, মানে একই ছায়াতলে, যদি বলে একই আমব্রেলার নিচে অনেকগুলো কোম্পানি, তো জি ম্যাম। এরা সবাই কি একজন একজনের সিস্টার। তা আমাকে একজন জিজ্ঞেস করছিল, ম্যাডাম কেন ব্রাদার কনসার্নস বলা হয় না, কেন সিস্টার কনসার্নস বলা হয়? আমি জানি না। হ্যাঁ, এই সিস্টার কনসার্ন নামটা কেমনে আসছে আই এম নট শিওর, বাট এরা আর কি সবাই কি নিজেরা নিজেরা একজন একজনের সাথে একই গ্রুপের আন্ডারে একজন একজনের সাথে কানেক্টেড, বাট দে আর নট একজন একজনের অ্যাসোসিয়েট বা একজন একজনের সাবসিডিয়ারি, তা কিন্তু না, সবাই আলাদা আলাদা কোম্পানি। বাট সবাই যেমন আমরা একই মায়ের পেটের ভাই বোন আমরা আছি না সবাই, সেরকম যে যারা আমরা দুই ভাই বোন, তা আমরা একজন একজনের কি সিস্টার কনসার্ন। ওকে। ম্যাম হুম। সিস্টার কনসার্নের ক্ষেত্রে হচ্ছে যে যেটা হচ্ছে প্রিভিয়াস, যেটা হচ্ছে দেখা গেল একটা কোম্পানি আগে ফর্ম হয়েছে, পরবর্তীতে একটা কোম্পানি ফর্ম হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে প্রিভিয়াস যে কোম্পানিটা সেখানে ইনভেস্ট যদি পরবর্তী কোম্পানিতে করে সেই ইনভেস্টটা কিভাবে কাউন্ট হয়, বা এরকম কোনো কিছু করা যায় কিনা? না, এটা হচ্ছে আমার টপিকের বাইরে, এগুলো নিয়ে কথা বলতে গেলে আমার বিজনেস ফিনান্স পড়ানো হবে না। জি ম্যাম ঠিক আছে। ঠিক আছে, ওকে। ওকে। আচ্ছা,
তাহলে অ্যাসোসিয়েটস গেল, সিস্টার কনসার্নস গেল, তারপরে কি বললাম, সাবসিডিয়ারি তো আগেই বললাম। অথবা এখন যদি সাবসিডিয়ারি বা ইয়ে অ্যাসোসিয়েট কোম্পানির কথা হচ্ছে, তাহলে প্যারেন্ট কোম্পানির কোনো ডিরেক্টরও কিন্তু এখানে কি হতে পারবে না, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে না। পারবে না। আচ্ছা, and parents or holding entities who holds 1% or more shares of the total paid up shares of the company on the basis of family relationship. এবার বুঝছেন কানেকশনটা? জি ম্যাম। এই ফ্যামিলি রিলেশনশিপের বেসিসে যদি কানেকশন থাকে কারো এবং তাদের শেয়ার যদি 1% অথবা এর চাইতে বেশি হয়, তারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে পারবে না। এখন না। দেখেন ফ্যামিলি মেম্বার্স বা ফ্যামিলির রিলেশনশিপ, এটাও কিন্তু দেশকাল গোত্র ভেদে ভাগ হয়, ভ্যারি করে। যেমন আমাদের দেশে ফ্যামিলি বললে তো আমরা চাচা চাচি, মামা মামি, খালা খালু সবাইকেই ফ্যামিলি বলি, তাই না? দাদা দাদি, নানা নানি সবাই তো ফ্যামিলি। আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে যান, তারা কিন্তু ফ্যামিলি কি বাবা মা ছেলে মেয়ে। সো ফ্যামিলিও কিন্তু ভ্যারি করতেছে। তো এই জন্য আইনে, এই বিসেকের আইনে ফ্যামিলির রিলেশনশিপ বলতে যাদেরকে অন্তর্গত করছে তারাই ফ্যামিলি। মনে রাখবেন, আমরা যখন যেই আইনটা নিয়ে পড়াশোনা করব, ট্যাক্স আইন পড়বো, কোম্পানি আইন পড়বো বা যেটাই পড়বো, যেখানে যাকে যেভাবে ডিফাইন করা হয়েছে সেইটাই, এখানে আর এক্সট্রা কথা বলার কিছু নাই। যে এখানে বলা হয়েছে ফ্যামিলির মধ্যে থাকবে কি স্পাউস, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, ছেলের বউ, মেয়ের জামাই, এরাই শুধু ফ্যামিলি। এখানে কিন্তু বলার সুযোগ নাই যে আমার তো মামা আছে, আমার তো চাচা আছে, সে কেন ফ্যামিলি না, বলার সুযোগ আছে? নাই, কারণ নাই। এই আইনে আপনাকে এভাবেই ডিফাইন করে দিছে। জি ম্যাম। এবার কোম্পানি আইনে হয়তো ফ্যামিলি মানে অন্যরকম হইতে পারে, ট্যাক্স আইনে হয়তো মানে অন্যরকম হইতে পারে। এই জন্য দেখবেন প্রত্যেকটা আইনে কিন্তু সেকশন 2-তে থাকে ডেফিনিশন। আপনাদের তো এখনো ট্যাক্স ক্লাস শুরু হয় নাই বা কোম্পানি অ্যাক্টের ক্লাস শুরু হয় নাই। যখন কোনো আইন পড়বেন দেখবেন যে সেকশন 2-র মধ্যে থাকবে সব ডেফিনেশন। সো ওই ডেফিনেশন আপনাকে ক্লিয়ার করবে যে এটা বলতে কি বোঝানো হয়েছে। যেমন ব্যক্তি বললে আমরা কি বুঝি? ব্যক্তি বললে বলেন তো, আমরা হিউম্যান বিংকে বুঝি না? জি ম্যাম। কিন্তু ট্যাক্স আইনে ব্যক্তি বলতে কিন্তু কোম্পানিকেও বোঝানো হয়। কোম্পানি, পার্টনারশিপ, যে কোনো অ্যাসোসিয়েশন, সবাইকে বলতে ব্যক্তি বোঝায়। তাহলে আপনি যদি আপনি ব্যক্তি বলতে যা বুঝেন তা দিয়ে কোম্পানি রিটার্ন বানাইতে যান, অ্যাসেসমেন্ট করতে যান, ঠিক হবে? হবে না। আপনাকে ট্যাক্স সাইন পড়ার সময় ট্যাক্স সাইনের ডেফিনেশনে দেখতে হবে ট্যাক্স সাইন ব্যক্তি মানে কি বুঝাইছে। আচ্ছা, ম্যাম অ্যাকাউন্টিং এর ভাষায় তো মানে মালিক আর কোম্পানি যেটা আলাদা সত্তা, আলাদা সেই হিসাব সত্তা, থেকে। কিন্তু ট্যাক্সে কিন্তু তা নাই। আচ্ছা হুম আচ্ছা। এটা কেন নাই, কি জন্য নাই, সেগুলোর কিন্তু কোনো ইয়ে নাই। সেগুলো নিয়ে আসলে তর্ক তর্ক করাটা হচ্ছে মূর্খতা, তাই না? সেগুলো নিয়ে আমাদের বলার কিছু নাই। আইনে এভাবে বলে দিছে, আইনে এদেরকে ফ্যামিলি রিলেশনশিপ বলছে, সো এরাই আমার মানে এখানে হিসাব করার সময় সেটাই দেখবে। আচ্ছা, তো প্রথম আর সেকেন্ড পয়েন্ট গেল। থার্ড পয়েন্টে বলছে who has not been an executive of the company in immediately preceding 2 financial years. তাহলে একটা কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর খোঁজা হচ্ছে, তাহলে এই কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে ছিল। এক্সিকিউটিভও বলতে কারা বোঝায় আমরা নিচে দেখব পরে। মানে এই কোম্পানিতে জব করছে মনে করেন, এখানে এক্সিকিউটিভ বলতে আসলে টপ পজিশন গুলোকে বোঝায়, সিইও, সিএফও, হেড অফ অডিট, হ্যাঁ, হেড অফ এইচআর, হেড অফ কমপ্লায়েন্স, এরকম পজিশনে। তো এরকম পজিশনে জাস্ট ইমিডিয়েট 2 বছর আগে কাজ করছে এমন কোনো লোক থার্ড ইয়ারে এসে কি হতে পারবে না, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। হতে পারবে ইন্ডিপেন্ডেন্ট না। ডিরেক্টর। বাট এর আগের পুরনো হলে হতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে who doesn't have any other relationship whether pecuniary or otherwise with the company or its subsidiary or associate companies. দেখেন এখানে কিন্তু ফ্যামিলি রিলেশনশিপের বাইরে যারা আছে তারা চলে আসছে। বলছে যে কোনো ভাবেই এই কোম্পানির সাথে
অথবা তার সাবসিডিয়ারির সাথে অথবা তার অ্যাসোসিয়েট কোম্পানির সাথে যদি যে কোনো ভাবে সম্পর্ক থাকে, সেও হতে পারবে না। মনে করেন XYZ কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর খোঁজা হচ্ছে, এর অ্যাসোসিয়েট কোম্পানি ABCর আমি একজন সাপ্লায়ার, তাহলে আমার কি ওই অ্যাসোসিয়েট কোম্পানির সাথে রিলেশন আছে? নো ম্যাম। আছে তো, আছে সাপ্লায়ার ম্যাম, না? আপনি সাপ্লায়ার অবশ্যই আছে। তাহলে তাহলে আমি আর independent ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবো পারবে না। না। আচ্ছা, এরপরে বলছে হু ইজ নট এ মেম্বার অর স্টেক হোল্ডার ডিরেক্টর অর অফিসার অফ এনি স্টক এক্সচেঞ্জ। এটা তো খুবই লজিক্যাল না? স্টক এক্সচেঞ্জেই তো সবাই লিস্টেড হয়ে কি করতেছে, বিজনেস করতেছে। মানে ক্যাপিটাল মার্কেট থেকে টাকা উঠাচ্ছে। জি, তো ওরাই যদি তারা কি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে? নেভার ম্যাম। তাদের কাছে নো। সব কোম্পানির ইনফরমেশন আছে, তাই না? তো তারা তো ভালো গেম খেলতে পারবে। তো যে একটা স্টক এক্সচেঞ্জের মেম্বার অথবা ডিরেক্টর অথবা অফিসার অথবা যার ট্রেডিং রাইট এন্টাইটেলমেন্ট সার্টিফিকেট আছে, মানে যে শেয়ার মার্কেটে ট্রেড করার কি আছে, রাইট আছে, এই সার্টিফিকেট যার আছে, সে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে না। হু ইজ নট এ শেয়ার হোল্ডার ডিরেক্টর excepting independent director or officer of any member or stakeholder of stock exchange or an intermediary of the capital market। আচ্ছা, এটাই কি বলছে? ইন্টারমিডিয়ারি অফ দ্য ক্যাপিটাল মার্কেট মানে কি? এই যে আমাদের বাংলাদেশে দেখেন না, সিকিউরিটি হাউস গুলো দেখেন না, দেখেন EBL সিকিউরিটি হাউস, MTB সিকিউরিটি হাউস, ব্র্যাক সিকিউরিটি হাউস, জি ম্যাম। ব্র্যাক ব্যাংকের, এদের কাজ কি? এরা কি শেয়ার কেনা বেচা করতেছে না? এদের কাছেই তো মানুষ কি করে, মানে আমি আর আপনি তো যাইয়া শেয়ার মার্কেটের বিল্ডিং এর নিচে যাইয়া কোনো কিছু কিনতে পারবো না। আমাদেরকে একটা সিকিউরিটি হাউসে কি করতে হয়? এনলিস্টেড হতে হয়, BO অ্যাকাউন্ট নিতে হয়, হ্যাঁ, বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট খুলতে হয়, ব্যাংকে যাইয়া যেমন আমরা অ্যাকাউন্ট খুলি সেরকম খুলতে হয় BO অ্যাকাউন্টস। সেই অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে তো আমি একটা সিকিউরিটি হাউসের মাধ্যমে কি করব? কেনা বেচা করব। এরা হচ্ছে ক্যাপিটাল মার্কেটের ইন্টারমিডিয়ারি। আবার আপনারা ইস্যুইং হাউসের নাম শুনছেন? জি ম্যাম। বলেন তো ইস্যুইং হাউসটা কি? যে কোনো আমরা ইন্টারমিডিয়েটের যাদের ইয়ে ছিল, আমাদের HSC সময়ে যাদের কমার্স ছিল তাদের কথা বলতেছি। আমরা যে শেয়ারের অঙ্ক করছি না, ভাগে ভাগে শেয়ার কেনা যারা বেচা শেয়ার শেয়ার কিনি, ইস্যু করে অবলেখক বলা হতো তাদের। অবলেখক বলা হয়। আমরা যখন ভাগে ভাগে শেয়ার কেনা বেচা করতাম তখন ওই যে শেয়ার গুলো কেনা বেচা, একটা কোম্পানির শেয়ার কেনা বেচা করতে হেল্প করতো কে? অবলেখক বা আন্ডার রাইটার আছে, এটাই Yes, হচ্ছে ma'am. এখন তাদেরকে বলা হয় ইস্যুইং হাউস বা ক্যাপিটাল। আমাদের এখানে হচ্ছে ক্যাপিটালের কোম্পানিগুলো যেগুলো, তারা হচ্ছে এই ইন্টারমিডিয়ারি মানে মধ্যস্বত্বভোগী ক্যাপিটাল মার্কেটে। তো তাদের কোনো শেয়ার হোল্ডার, তাদের কোনো ডিরেক্টর, তাদের কোনো স্টেক হোল্ডার, তারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে না। কিন্তু এই সমস্ত কোম্পানির, ধরেন ব্র্যাক সিকিউরিটি হাউসের একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, সে কিন্তু আরেকটা কোম্পানিতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে, বাট নর্মাল ডিরেক্টররা পারবে না। ওকে, আচ্ছা, এইবার আসছে who is not a partner or an executive or was not a partner or an executive during the preceding 3 years of the concerned company's statutory audit firm। যে আমি একটা কোম্পানির, আমি তো আমার পরিচয় দেই না, আমি জানি না আপনারা আমাকে কতটুকু চিনেন, পরে দিবনে। তো আমি একটা ফার্মের পার্টনার। সো আমি যদি এখন একটা কোম্পানির স্ট্যাচুটরি অডিটর থাকি, অথবা ইমিডিয়েট লাস্ট 3 ইয়ার্সে আমি পার্টনার ছিলাম, মানে অডিটর ছিলাম এই কোম্পানির, অথবা আমার কোম্পানির কোনো এক্সিকিউটিভ এখন আছে, অথবা লাস্ট 3 ইয়ার্সে এই টিমে ছিল, এই স্ট্যাচুটরি অডিট টিমে, আমরা কেউই কি হতে পারবো না? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবো না। আচ্ছা, অথবা আমার অডিট ফার্ম ওই কোম্পানির যদি ইন্টারনাল অডিট সার্ভিস দেয়, অথবা কোনো স্পেশাল অডিট করে দিচ্ছে, হ্যাঁ, বা কোনো প্রফেশনাল সার্টিফিকেশন দিচ্ছি, যেমন এই যে কর্পোরেট গভর্নেন্স কোডের একটা কাজ ধরেন আমি করে দিচ্ছি, তাহলে আমি কি হতে পারবো না? কি করতে পারবো না? হতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবো না। সবাই কি বুঝতে পারতেছেন? ইয়েস ম্যাম। বেশি স্লো পড়াচ্ছি বললেন? ঠিক আছে, এভাবেই করেন।
আচ্ছা, আবার দেখেন একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যদি অনেকগুলো কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হয়ে যায়, তাহলে কি আর সে ইন্ডিপেন্ডেন্ট থাকে ট্রু সেন্সে? বলেন, সে অনেক ক্ষমতাবান হয়ে যায় না? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। যে আমি যদি আজকে 10-15টা বা 20টা কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হয়ে যাই বিভিন্ন ইন্ডাস্ট্রির, তাহলে তো সব ইন্ডাস্ট্রির খবর আমার কাছে আগে আগে থাকবে না? জি ম্যাম। তো তখন কি আর ইন্ডিপেন্ডেন্ট নেচার কি আর থাকে? নো নো ম্যাম। ম্যাম। এই জন্য ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে বলে দিছে কি ম্যাক্সিমাম 5টার বেশি কোম্পানিতে সে একসঙ্গে কি হইতে পারবে না, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ডিরেক্টর হতে হতে পারবে না। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে পারবে না। না। আচ্ছা, আবার দেখেন আমাদের ইসলাম ধর্মে কি বলা হয় যে তো আমরা আমরা কি যে মানে শুধু যে আমি মনে মনে ঈমান আনছি সেটা বলেই পার পেয়ে যাই, নাকি আমাকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মধ্যেও দেখাইতে হয় যে আমি মুসলিম? জি ম্যাম। জি ম্যাম, ফিজিক্যালিও আমাকে দেখাইতে বলা হয় না? অন্তরে বিশ্বাস কাজে নামাজ কর্ম। পড়ে, হজ করে, মানে যেগুলো আমার ফিজিক্যাল ইবাদত, দুইটাই করে দেখাইতে হয় না? সো আপনারা জি অডিটের বইতে পড়বেন ইন্ডিপেন্ডেন্সটাও কিন্তু আপনাকে দুইভাবে করতে হবে, প্রুফ করতে হবে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ইন মাইন্ড, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ইন ফ্যাক্ট। তো এরকম কোশ্চেন আসতো ভাইবা বোর্ডে, হ্যাঁ, যে আপনাকে অডিটরকে দাওয়াত দিছে যে আমরা নৌ ভ্রমণে যাচ্ছি, চলেন যাই। সো এখানে কি ইন্ডিপেন্ডেন্সি ব্রেক হচ্ছে নাকি? তা এখন যদি দেখা যায় অডিটর কোম্পানির সবার সাথে এমন ভাবে মিলে ঝুলে তাদের সাথে বিদেশে যাচ্ছে, তার খরচ সব কোম্পানি দিচ্ছে, তো সেই অডিটর যতই মুখে মুখে বলুক যে আমি ভাই একদম অনেস্ট, হ্যাঁ, ঘুরে বেড়াইলে কি হয়েছে, ওদের টাকায় ঘুরে বেড়াইলে কি হয়েছে, আমি কিন্তু একটা টাকাও মানে কোনো কিছু কিন্তু ছাড় দেই না, আমি খুব ইয়ে, তো এটা কি খুব সবাই কি এটা একসেপ্ট করে নিবে বলেন? নো 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 ম্যাম, ম্যাম। নো ম্যাম। নিবে না, নিবে না। জি না তো ম্যাম। এই জন্য এটাকে রেস্ট্রিক্ট করা হয়েছে 5 জনেরটা, 5টা। আচ্ছা, এরপরে বলছে যে বাংলাদেশের যে কোর্ট আছে, কোর্ট যদি কাউকে দেউলিয়া ঘোষণা করে, এটা তো জানেন আপনারা যে কেউ মানে কেউ কাউকে বললেই তো আর দেউলিয়া হয়ে যাবে না, দেউলিয়াটা কিন্তু কোর্ট দিয়ে মানে প্রুফ করতে হয় যে পাওনাদাররা যে কোর্টে মামলা করবে, এরপরে কোর্ট যদি তাকে দেউলিয়া ঘোষিত করে যে বাংলাদেশের কোনো ব্যাংকের লোন দিতে পারে নাই, ব্যাংক অথবা এনবিএফআই তাদের কোনো লোন দিতে পারে নাই, তো এরকম যদি কোর্টে এটা প্রুফ হয় এবং কোর্ট তাকে দেউলিয়া ঘোষণা করে ফেলে, এরকম দেউলিয়া ঘোষিত ব্যক্তি ইয়ে হতে পারবে না। আরেকটা কি বলছে লাস্টে, যে কেউ যদি ক্রিমিনাল অফেন্স করছে সেটা যদি প্রমাণিত হয়, কনভিক্টেড হয়, আর কারো যদি নৈতিকতা বিরোধী কোনো কিছু করছে যেটা প্রুফড হয়, হুম, যেমন ক্রিমিনাল অফেন্স কি হইতে পারে? চেক জালিয়াতি করছে, হুম, একজন অডিটর চেক জালিয়াতি করছে, বা নৈতিকতা বিরোধী যদি প্রুফ হয় সে কোম্পানির কোনো ভুল একটা বা মিসলিডিং একটা অ্যাকাউন্ট দেখানোর কারণে অনেক টাকা খাইছে, এগুলো প্রুফ হয়, তো এগুলো তো নৈতিকতা বিরোধী কাজ, তাই না? তাহলে জি ম্যাম। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে না। ওকে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে কে ঠিক করবে? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে কে? শেয়ার হোল্ডার ম্যাম। না, শেয়ার হোল্ডার আমি আপনি আমরা তো ধরেন 100 জন, আমরা তো বনে বাজারে ঘুরে বেড়াচ্ছি, আমরা সবাই ছড়াই ছিটায় আসি না, আমরা কোত্থেকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বের করব? আমি আনবো একটা, আপনি আনবেন একটা, তাহলে কি হবে? বোর্ডকে কি এটা দায়িত্ব হচ্ছে দিচ্ছি? সব শেয়ার হোল্ডাররা বোর্ডকে দায়িত্ব দিচ্ছি না কোম্পানি আমাদের পক্ষে কাজ করার জন্য, কোম্পানি চালানোর জন্য, তোমরা সবাই মিলে চালাবা। বোর্ড অফ ডিরেক্টর করবে। হ্যাঁ, তোমরা চালাবা, আর এজিএম এ আমরা দেখবো, আমাদেরকে বলবা যে তোমরা কি করছো, তাই না? আর তোমরা ঠিক মতো করছো নাকি এটা অডিটর দেখে দিবে, এটাই তো? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে বোর্ডই খুঁজে বের করবে, সেই অ্যাপয়েন্টমেন্ট দিবে, বাট বোর্ডের এই ডিসিশনটা এজিএম, এটা তো মনে রাখবেন যে কোম্পানির জন্য, লিস্টেড কোম্পানির জন্য সব ডিসিশন কোথায় অ্যাপ্রুভ হইতে হয়? এজিএম এ। এজিএম এ। এজিএম এ। এই যে আমরা কি মুখে মুখে অডিটর ঠিক হয়ে যাই নাকি এজিএম এ অ্যাপ্রুভ হইতে হয়? এজিএম এ অ্যাপ্রুভ হয়ে তারপরে
তাহলে লেখেন এজিএম এ কিন্তু আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টটাও অ্যাপ্রুভ হয়, তাই না? ইচ এন্ড এভরিথিং কিন্তু এজিএম এ অ্যাপ্রুভ হয়। সেরকম ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের অ্যাপ্রুভালটাও কোথায় আসবে? এজিএম এ। জি তো রিসেন্ট নোটিফিকেশনে আসছে যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের অ্যাপ্রুভালটা আবার ব্যাংকেরটা বাংলাদেশ ব্যাংক থেকে আসবে, আর কোম্পানিগুলোর বিসেক দিবে। বুঝছেন? এটা তো মনে হয় গত বছরের কথা। রিসেন্ট একটা চেঞ্জ আসছে কি, এখন বিসেক থেকে বাংলাদেশ ব্যাংক থেকেও আলাদা করে কি নিতে হবে? অ্যাপ্রুভাল নিতে হবে। কারণ দেখা গেছে যে অনেক কোম্পানি এমন মানুষকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিছে, তারা আসলে কি না, শুধু এইগুলো না কিন্তু, মানে আরো কোয়ালিফিকেশন আছে, যে কোয়ালিফিকেশন ম্যাচ করে নাই এরকম লোককে কি করে দিছে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসাবে নিয়োগ দিয়ে দিছে। সো এখন এটা করছে। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের পজিশন কিন্তু 90 দিনের বেশি কি করা যাবে না, ভ্যাকেন্ট রাখা যাবে না। খালি রাখা যাবে না। রাখা খালি যাবে রাখা না। হুম, আচ্ছা। আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কন্ট্রাক্টটা হবে কত দিনের? 3 বছর। 3 3 বছরের। এরপরে আবার এক টেনিওর পর্যন্ত বাড়তে পারবে। তাহলে একজন একটা কোম্পানিতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কতদিন কাজ করতে পারবে? 3 years. ম্যাম 3 ইয়ার্স পারবে, এরপরে আবার হচ্ছে 1 টেনিউর পারবে। হ্যাঁ, আমি বলছি কত বছর টোটাল? টোটাল 4 বছর। 4 বছর না, টোটাল 4 বছর। সবাই 4 বছর না 3 বছর? না 6 4 ইয়ার। ম্যাম 3 বছর। 6 ইয়ার কে বলেছেন? জিহাদ। হ্যাঁ, সেই একমাত্র মনোযোগ দিয়ে পড়ছে ব্যাপারটা। কারণ কন্ট্রাক্টের টেনিওর কত দিনের? 3 ইয়ার্স এর। years. আবার যদি আরেকটা টেনিওরের জন্য এক্সটেন্ড করা যায়, তাহলে 4 ইয়ার্স কিভাবে হয় বলেন তো? এই ম্যাম যে একটা টেনিউরের মিনিংটা ইস্যু বুঝতেছিলাম আসলে না তো এজন্য। সবাই ভুল অ্যান্সার 4 4 4 4 সিলেক্ট করবেন। না না ম্যাম হচ্ছে টেনিউরের মিনিংটা বুঝতেছিলাম না, এজন্য হচ্ছে কনফিউজ ছিলাম। না, টেনিওর তো বলেই দিলাম, তার কন্ট্রাক্ট পিরিয়ড কত দিনের? 3 ইয়ার্স এর। তাহলে আর যদি অন টেনিউর হয় দ্যাট মিন্স ইট উইল বি 6 ইয়ার্স। 6 years. তাহলে একজন টানা 6 বছর কাজ করতে পারবে। ক্লিয়ার? এগুলো কিন্তু ট্রিকি Yes, ma'am. কোশ্চেন, বুঝছেন? এগুলো অনেক কমই পারে। আমার ক্লাসে প্রত্যেকবারই এটা হয়, সবাই 4 বছর 4 বছর 4 বছর চিল্লাইতে থাকে। আচ্ছা, এরপরে ম্যাম মনে একটা করেন কোশ্চেন আছে। বলছে যে একজন ফর্মার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, মানে একজন এখানে 6 বছর কাজ করে ফেলছে, তাহলে সে কি ফর্মার হয়ে গেছে না? ইয়েস ম্যাম। 6 বছর করে ফেলছে। এখন বলছে একজন ফর্মার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে আবার রিঅ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে। কিন্তু কখন? সে এই যে প্রথম 3 বছর কাজ করলো, আবার 3 বছর কাজ করলো, 6 বছর কাজ করলো না? এই 6 বছর কাজ করার পরে তাকে একটা 1 টেনিওরের গ্যাপ দিতে হবে, দিয়ে আবার তাকে একটা টেনিওরের জন্য নেওয়া যাবে। তাহলে সর্বসাকুল্যে কয় বছর কাজ করতে পারবো আমি? 9 ইয়ার্স। 9 9 years. ইয়ার্স। 9 ইয়ার্স। 3 বছর একটা 9 গ্যাপ দিই। ইয়ার্স কিন্তু টোটাল 12 বছরের মধ্যে, তাই না? কারণ মাঝখানে হ্যাঁ। একটা year গ্যাপ দিতে হবে। 3 ইয়ার্সের গ্যাপ দিতে প্রিলিমিনারি 3 ইয়ার্স এর জন্য সে কন্ট্রাক্টেড থাকবে। এরপরে তাকে হচ্ছে যদি হয় তাহলে 1 টেনিউর এক্সটেন্ড করা যাবে। এরপরে তাকে এক্সটেন্ড করতে চাইলে বা তার হচ্ছে 6 ইয়ার্স এর মধ্যে কমপ্লিট, দেন পরবর্তীতে 3 ইয়ার্স মিনিমাম গ্যাপ লাগবে। এরপরে হ্যাঁ, সে চাইলে এবার 1 আবার টেনিউর তাকে নেওয়া এক্সটেন্ড যাবে। করতে পারে। কেমন? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আজকে তো আসলে ফার্স্ট ক্লাসটা অনেক কথায় টথায় অল্পতে চলে গেল, আরো বেশি পড়ানো উচিত ছিল, আই এম সরি। বাট যতটুকু বলছি সবাই ক্লিয়ার? আমরা জি ম্যাম ইনশাআল্লাহ ক্লিয়ার। জি ম্যাম ক্লিয়ার। নেক্সট দিন আমরা একটু স্পিডে আগাবো, অনেকটাই 4:30তেই শুরু করব। আপনারা সবাই 4:45তেই চলে আসেন, আর এই যে সব মেসেজ টেসেজ এগুলো দেওয়া বন্ধ করবেন, এক্সট্রা যাতে কোনো দিকে আমাদের সময় নষ্ট না হয়। তো আমরা সবাই আসর নামাজ পড়তে যাই, জি ম্যাম। আর ক্লাস ভালো লাগলে ক্লাস করেন। আর ম্যাম কি- আমি একটু কথা বলতে চাই ম্যাম। ভালো লাগছে হ্যাঁ, ম্যাম আমি বলছি এই যে বুঝি নাই, একজন বলেন। ম্যাম বলছিলাম স্লাইডটা শেয়ার করার জন্য। এই স্লাইডটা, এই নোটিফিকেশনটা, হ্যাঁ এটা নেটেই পাওয়া যায়। আচ্ছা, আমি মেইল করে দিব না, আপনাদের যে মেইল আসছে ভাই এই class- স্লাইডটা বইয়ের সাথে মিল আছে, আমি বই থেকে মিলে পড়ছি, বইয়ের সাথে সেম টপিকগুলো আছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, সেইই same, তো হুবহু বললাম না, copy আছে সেম। বইয়ের। আমার কাছে তো Same, বই same. নাই, বা এটা থেকে আপনাদের Same পড়তে topic সুবিধা হবে, আমি পাঠাই দিব।
আমি Actually আমরা অনেকে এখনো বই কালেক্ট করতে পারিনি জি ম্যাম, কারণ আমরা হচ্ছে নো এখনো ইস্যু বই পাইনি। নো ইস্যু, আমি এটা পাঠাই দিব যে আপনাদের যে মেইলে ক্লাসের জি ম্যাম। ইয়ে আসছে জি ম্যাম সেখানেই ম্যাম পাঠাই দিব। ম্যাম আপনি হচ্ছে ইমেল করার ব্যাপারটা একটু যদি সবাইকে বলে দিতেন, যেভাবে হচ্ছে র্যান্ডমলি সবাইকে মেনশন না করে ইমেল যাতে দিলে রিপ্লাই তাহলে না আপনার দেয় সবাই। ইম্পর্টেন্ট মেলগুলো হচ্ছে আমাদেরকে মনে করেন যে খুঁজে পাওয়া যায় না পরে। এইটা আমি কি বলবো বলেন, এটা তো আমার কোনো হাত নাই, এটা তো যার যার এটা হচ্ছে যার যার কোনটা ব্যাপার। গিয়ে বলা যারা যায়? হ্যাঁ, যারা আপনারা শুনছেন একটা সবাইকে প্রফেশনাল এখানে আমি ডিগ্রি বলছি নিতে একটু আসছেন, প্রফেশনাল এনভায়রনমেন্টে পড়াশোনা করতে আসছেন, ম্যাম আপনাদেরকে তো অনেক স্মার্টলি কাজ করতে হবে। হ্যাঁ জি বলেন। ম্যাম জি ম্যাম এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে সবাই যদি হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকে তখন হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে সবাই পেয়ে যাবে। হ্যাঁ সবাই একটা আমার তো গ্রুপে দায়িত্ব না, আপনার ক্যাপ্টেন হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আচ্ছা আমার না, তাই না? তাহলে এটা ক্যাপ্টেন অলরেডি ক্যাপ্টেন হোয়াটসঅ্যাপ সিলেকশনটা গ্রুপে কিভাবে দেওয়া হবে? সেটা আছে, আপনাদের এটা ক্যাপ্টেন চেক নিতে করলে পারে, পাবে। বাট আমার যেটা হচ্ছে ক্যাপ্টেন আমি যদি যেহেতু আপনার সাথে অফিসিয়ালি একটা কানেক্ট মেইল পাই, আমার কাজ হচ্ছে সেই অফিসিয়ালি মেইলে যেহেতু আপনারা সবাই লিস্টেড আছেন, মেইল আইডি গুলো আছে, আমার কাজ হচ্ছে আমি সেই মেইলেই ফিরতি মেইলে কি করে দেই, সিনপসিস রিপ্লাই দিয়ে দেন। থাকে দিয়ে দেই। সব সময় তো থাকবে না, তাই না? সব ঠিক আছে ম্যাম, ক্লাসে তো সিনপসিস থাকবে না। ম্যাম ম্যাম কোশ্চেন ছিল, হুম, কোশ্চেনটা করব। তাড়াতাড়ি বলেন বলেন। ম্যাম এই যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কাজ মূলত কি? আমরা তো ডিরেক্টর দিয়ে আমরা ভোট দিয়ে আমরা কোম্পানি হ্যাঁ, ওগুলো পরিচালনা আমরা করতে পারতাম। পরবর্তী ক্লাসে পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, বাকি আছে ঠিক তো, আছে ম্যাম, ওকে ম্যাম। আজকে তো জাস্ট আমরা ম্যাম শুরু ম্যাম করলাম। ম্যাম আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন বলেন। জি ম্যাম, আপনি যে স্লাইড গুলো আমাদের হচ্ছে কালার করে দিচ্ছেন, হুম, তো এই সেম স্লাইডটা যদি আমাদেরকে দিতেন তাহলে আমাদের হচ্ছে পরবর্তীতে পড়ার জন্য সুবিধা হইতো। তো এই জন্য ম্যাম ম্যাম স্লাইডটা ওটা দরকার। আচ্ছা আমি এটাকে সেভ ম্যাম করে রাখি। ওটা হচ্ছে একজনের মেলে যদি দিয়ে দিতাম তাহলে সবাইকে এই জিনিসটা প্রোভাইড করতে আরে হতো। বাবা, আমি কি বললাম, আমি আপনাদের যে মেইল আসছে ক্লাসের ওটার মধ্যে আমি রিপ্লাই দিয়ে দিব। কেউ যদি না পান তাহলে ক্লাস ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করবেন, কেমন? ম্যাম ঠিক ঠিক আছে আছে ম্যাম। এটাই হবে। আসসালামু আলাইকুম। ঠিক আছে আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। পরিচয়টা দিয়ে দিই। আমার নাম তো জি আপনারা ম্যাম। জানেন, জি ম্যাম। তাসনুভা। আমি একটা ফার্মের পার্টনার, আমার ফার্মের নাম হচ্ছে TMB টিএমবি। TMB। আপনার নাম শুনছেন নাকি? তাসনুভা মেহেদি ভোলা। জি ম্যাম জি ম্যাম। আমার ফার্মটা হচ্ছে আইসিবির ঠিক সামনে, রাস্তার অপোজিটে উল্টা পাশে। এই তো, আমি পাশ করছি 14 সালের মে জুন সেশনে। আমি একনাবিনের স্টুডেন্ট ছিলাম। আর যদি আমার সম্পর্কে কিছু জানার থাকে তো পরবর্তী ক্লাসে, কেমন? Yes, ma'am. ওকে ম্যাম, আসসালামু ঠিক আলাইকুম। ওকে, সবাই দোয়া আসসালামু করেন আলাইকুম। আমার জন্য, সবাই সবার জি জন্য ম্যাম। দোয়া করেন। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম, রমজানের দোয়া কবুলের সময় আমরা একটু স্টুডেন্টরা আমরা সবাই একটু থাকি ভাই, একটু হচ্ছে আমাদের ক্যাপ্টেন সিলেকশনটা কিভাবে হবে? হ্যাঁ ওটা হচ্ছে এটা আইসিবি হবে, এটা আপনার আইসিবি থেকে করে রেসপন্সিবিলিটি না। দেবে।